কিছু গল্প ভালোবাসা দিয়ে শুরু হলেও শেষ হয় ভাঙা বিশ্বাস দিয়ে। বাইরে থেকে যে জীবনটা নিখুঁত আর ভালোবাসায় পরিপূর্ণ মনে হয়, তার ভেতরে যে কতটা ভয়ানক প্রতারণা লুকিয়ে থাকতে পারে তা বোঝা যায় না যতক্ষণ না সত্য সামনে আসে। কখনো কখনো সাজানো গোছানো জীবনে এমন কিছু নির্মম সত্য প্রকাশ পায়, যার ফলে এক মুহূর্তে অর্থহীন হয়ে পড়ে জীবনের সমস্ত প্রতিশ্রুতি। বদলে যায় চিন্তাধারা আর সিদ্ধান্তগুলো। যে মানুষটা একসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সমস্ত সিদ্ধান্তের মূলে ছিল যার ভালো থাকা, একদিন হঠাৎ করেই তার মৃত্যুই হয়ে যায় সবচেয়ে সহজ সিদ্ধান্ত। বলছিলাম একটা অসাধারণ ক্রাইম থ্রিলার ড্রামা এক্সপায়ারি ডেটের কথা, যেখানে আপনারা দেখতে পারবেন সম্পর্কে অবিশ্বাস কিভাবে একটা সম্পর্কের এক্সপায়ারি ডেট টেনে আনে। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে, তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা বিশ্বা নামের এক ব্যক্তিকে দেখতে পাই। কেউ একজন তাকে কিডন্যাপ করে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। বিশ্বা অজ্ঞান অবস্থায় ছিল। কিডন্যাপার বিশ্বার মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরায়। এরপর ড্রিল মেশিন দিয়ে বিশ্বার শরীরের বিভিন্ন জায়গায় ছিদ্র করতে শুরু করে। তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকে বিশ্বা। কিডন্যাপার কষ্ট দিয়ে তিলে তিলে মারতে চাচ্ছিল বিশ্বাকে। এক পর্যায়ে সে সজোরে লাথি মেরে বিশ্বাকে চেয়ার থেকে ফেলে দেয়। এতে চেয়ার ভেঙে যায় এবং বিশ্বার হাত পায়ের বাঁধন খুলে যায়। তখন বিশ্বা চালাকি করে চেয়ারের একটা ভাঙা অংশ তুলে সেটা দিয়ে ওই কিডন্যাপারকে আঘাত করে। এরপর সে কিডন্যাপারের আস্তানা থেকে পালিয়ে যায়। কিছুটা দূরেই একটা ফাঁকা মাঠে বিশ্বার গাড়ি দাঁড় করানো ছিল। বিশ্বা নিজের গাড়িতে উঠতেই যাবে, তখনই পেছন থেকে একটা গাড়ি বিশ্বার একদম সামনে চলে আসে। কে এই বিশ্বা, আর কেন বা কে তাকে হত্যা করার চেষ্টা করছে? জানতে হলে আমাদেরকে 1 বছর আগের ঘটনায় ফিরে যেতে হবে। বিশ্বা একজন বিজনেসম্যান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক সে। এটা হচ্ছে বিশ্বার ওয়াইফ দিশা। আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। সকালবেলা দিশা ঘুম থেকে ওঠার আগে বিশ্বা তাকে সারপ্রাইজ দেয়। তবে এতে দিশা খুশি হওয়ার বদলে ঘর নোংরা হয়েছে বলে বিশ্বার ওপর অনেক রাগারাগি করে। এমনকি বিশ্বার নিয়ে আসা কেকটাও কাটে না দিশা। দিশার এমন আচরণে কষ্ট পায় বিশ্বা। সে মন খারাপ করে অফিসে চলে যায়। তবে অফিসের সবাই বিশ্বার মন ভালো করে দেয়। সবাই জানতো আজ বিশ্বার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সবাই মিলে প্ল্যান করে বিশ্বাকে সারপ্রাইজ দেয়। তবে বিশ্বার সেক্রেটারি মনিকা আলাদাভাবে বিশ্বাকে একটা ফুল দেয় এবং বিশ্বার সঙ্গে সেলফি তুলতে চায়। তবে বিশ্বা সেলফি তুলতে রাজি হয় না। আসলে এই মনিকার একটু গায়ে পড়া স্বভাব আছে। সে সবসময় বিশ্বাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, কিন্তু বিশ্বা তাকে একদমই পাত্তা দেয় না। মনিকার ব্যাপারটা নিয়ে বিশ্বার বন্ধু আকাশ বিশ্বার সঙ্গে ঠাট্টা করে বলে, তুই অনেক লাকি, বাড়িতে ওয়াইফ আর অফিসে মনিকা। বিশ্বা জানায় মোটেই এমন কিছু না। তার জীবনে শুধু একজনই আছে, আর সে হলো দিশা। সে দিশাকে যেমন ভালোবাসে, তেমনি দিশার প্রতি প্রচণ্ড লয়াল। আর তাছাড়া দিশাও বিশ্বাকে অনেক ভালোবাসে। এর কিছুক্ষণ পরেই আকাশের কাছে দিশার মেসেজ আসে। দিশা জানায় তার এই মুহূর্তে 12 লাখ টাকা প্রয়োজন। আকাশ আসলে বিশ্বার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। এই কারণেই দিশা আকাশের কাছে টাকা চেয়েছে। দিশা আকাশকে বলে টাকার ব্যাপারে যেন সে বিশ্বাকে কিছু না জানায়। এরপর দিশা বিশ্বাকে কল করে জানায় যে আজ বাইরে সে ডিনার করতে চায়। বিশ্বাও তাতে রাজি হয়ে যায়। সেই সাথে দিশা সকালের ব্যবহারের জন্য বিশ্বার কাছে ক্ষমাও চায়। দিশার সাথে কথা শেষ হতেই আকাশ এসে বিশ্বাকে জানায় যে দিশা কোম্পানির অ্যাকাউন্ট থেকে 12 লাখ টাকা চেয়েছে এবং সেটা বিশ্বাকে জানাতে বারণ করেছে। কিন্তু বিশ্বা আকাশকে বলে দিশা যত টাকাই চাক না কেন সেটা যেন তাকে ট্রান্সফার করে দেয়। এরপর অফিস শেষে বিশ্বা দিশার সঙ্গে ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায়। ডিনার শেষে ফেরার সময় দিশা বলে আজ সে ড্রাইভ করবে। বিশ্বাও তাতে বাধা দেয় না। এরপর গাড়ির ভেতর বসে দিশা সারপ্রাইজ গিফট হিসেবে বিশ্বাকে একটা রিং গিফট করে। বিশ্বা দিশার এমন সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করার সময় দিশা যখন গাড়িটা রিভার্স করে, ঠিক তখনই পেছনের একটা বাইক চলে আসে এবং বাইকটার দিশার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে দিশা অনেক রেগে যায় এবং ওই বাইকারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বিশ্বা ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করছিল, কিন্তু দিশা সামান্য বিষয় নিয়েই হাইপার হয়ে বাইকারকে থাপ্পড় মেরে বসে। এরই মাঝে আকাশ আর মনিকাও সেখানে চলে আসে। ওরা বিশ্বা এবং দিশাকে সরিয়ে নেয় এবং বাইকারকে সেখান থেকে চলে যেতে বলে। বাইকার চলে যাওয়ার সময় দিশাকে হুমকি দিয়ে বলে, আমাকে থাপ্পড় মেরে অনেক বড় ভুল করে ফেলেছিস, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। এদিকে দিশা বিশ্বার উপর অভিমান করে বলে, আমি একা ওই লোকটার সঙ্গে ঝামেলা করছিলাম, এত কিছু হয়ে গেল তারপরেও তুমি কিছু করলে না কেন? বিশ্বা বলে, আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু এই ধরনের লোকগুলো ভালো হয় না, তাই ওদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। এরপর বিশ্বা এবং দিশা যখন বাড়ি ফিরছিল সেই সময় বিশ্বা খেয়াল করে বাইকার ওদের গাড়িটা ফলো করছে। তবে কিছু দূর ফলো করার পর হঠাৎ লোকটা কোথাও উধাও হয়ে যায়। ওই রাতে বিশ্বা একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখে সে অফিসে যাওয়ার পর ওই বাইকার লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েছে এবং দিশার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে দিশার গলা কেটে তাকে মেরে ফেলেছে। এমন ভয়ানক স্বপ্ন দেখে বিশ্বা চিৎকার করে ওঠে। সে দিশার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে।
পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় বিশ্বা দিশাকে বলে দরজা ভালোভাবে লক করে রাখতে। দিশা দরজা লক না করা পর্যন্ত বিশ্বা বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে। পুরোপুরি কনফার্ম হওয়ার পর সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতেই সে ওই বাইকারকে দেখতে পায়। বাইকার বিশ্বর বাড়ির দিকে যাচ্ছিল। সে ভয় পেয়ে বাইকারকে ফলো করতে শুরু করে। বাইকার ছেলেটা বিশ্বর বাড়ির সামনে এসে একটা জায়গায় বাইক রেখে বিশ্বর বাড়ির ভেতর ঢুকে পড়ে। এটা দেখে বিশ্বা প্রচন্ড ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে তার দেখা দুঃস্বপ্নটাই হয়তো সত্যি হচ্ছে। বাইকার হয়তো সত্যি দিশাকে খুন করার জন্যই বাড়ির ভেতরে যাচ্ছে। তাই বিশ্বও প্রাণপণে ছুটে যায় বাইকারের পেছনে। কিন্তু বাড়ির ভেতরে পৌঁছানোর পর বিশ্বা একেবারে হতভম্ব হয়ে যায়। দিশা ওই বাইকারকে সানি নামে সম্বোধন করে এবং তাকে দেখা মাত্রই আনন্দে লাফ দিয়ে তার পিঠের উপর উঠে ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। দিশা সানিকে বলে, এত দেরি করে আসলে কেন? জবাবে সানি বলে, আমার সিচুয়েশন তো আর তোমার মতো এত সহজ নয় যে হাজবেন্ডকে অফিসে পাঠিয়ে দিয়ে বয়ফ্রেন্ডকে ডেকে নিলাম। আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। এসব শুনে বিশ্বর আর বুঝতে বাকি থাকে না তার স্ত্রী এবং সানির মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। ওদের কনভারসেশন শুনে বিশ্বা এটাও জানতে পারে যে গতরাতে পার্কিং এরিয়ায় যে ঝামেলাটা হয়েছে তার সম্পূর্ণটাই নাটক ছিল। সানি দিশাকে এক নজর দেখার জন্যই সেখানে গিয়েছিল। তবে বিশ্বা যেন কোনো রকম সন্দেহ না করতে পারে তাই দিশা তাকে চড় মেরেছিল। ওদের কথাগুলো শুনে বেচারা বিশ্বর পায়ের নিচ থেকে যেন ধীরে ধীরে সমস্ত মাটি সরে যাচ্ছিল। এক পর্যায়ে সানি এবং দিশা অশ্লীলতায় মেতে ওঠে। বিশ্বা তখন আর এসব সহ্য করতে পারে না। সে প্রায় কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। সে কখনো কল্পনাও করতে পারেনি যে স্ত্রীকে সে এত বেশি ভালোবাসে সেই স্ত্রী তাকে এত জঘন্যভাবে ধোঁকা দেবে। বিশ্বা আনমনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎই একটা বাস আসতে দেখে সে সুইসাইড করার জন্য বাসের সামনে চলে যায়, কিন্তু বাস ড্রাইভার সঠিক সময়ে ব্রেক করায় বিশ্বা প্রাণে বেঁচে যায়। এরপর সে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পৌঁছে যায় অফিসে। বিশ্বকে এই অবস্থায় দেখে মনিকা অনেক অবাক হয়। আজ পর্যন্ত কেউ কখনোই বিশ্বকে এতটা বিচলিত অবস্থায় দেখেনি। মনিকা বারবার বিশ্বর কাছে জানতে চায় তার কি হয়েছে, সে কেন এত চিন্তিত। কিন্তু বিশ্বা কোনো জবাব দেয় না, উল্টো মনিকার সঙ্গে রাগারাগি করে। পরদিনও বিশ্বা একই অবস্থায় অফিসে আসে। মনিকা বিশ্বকে মিটিং এর ব্যাপারে জানালে বিশ্বর সমস্ত মিটিং ক্যান্সেল করে দিতে বলে। এবার মনিকা বিশ্বকে ইনসিস্ট করতে শুরু করে যেন বিশ্বা তার প্রবলেম মনিকার সঙ্গে শেয়ার করে। সত্যি বলতে এত বড় যন্ত্রণার ভার বিশ্বা একা সহ্য করতে পারছিল না। তাই সে ব্যাপারটা মনিকার সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নেয়। তবে সে সরাসরি দিশার কথা না বলে চালাকি করে বলে, আমার এক বন্ধুর ওয়াইফ আমার বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে, তাই আমার বন্ধু এখন সুইসাইড করতে চাচ্ছে। সবকিছু শুনে মনিকা বলে, আপনার বন্ধু কেন নিজেকে মেরে ফেলবে? মৃত্যু তো তার হওয়া উচিত যে এত জঘন্যভাবে ধোঁকা দিয়েছে। মনিকার কথা শুনে বিশ্বা তার সিদ্ধান্ত বদলে ফেলে। তারও এটা মনে হয় যে তার নিজের নয়, বরং দিশারই মরে যাওয়া উচিত, কারণ অপরাধ তো দিশা করেছে। এরপর বিশ্বা অফিস থেকে বাসায় ফিরে পুরো সময়টা বিমর্ষ অবস্থায় কাটায়। সে দিশার সঙ্গে ঠিকমতো কথাও বলে না, তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু দিশা জোর করে তার কাছাকাছি যায়। তাই দিশা ঘুমিয়ে পড়ার পর সে হলরুমে গিয়ে সোফায় শুয়ে পড়ে। কিন্তু সানির সাথে কাটানো দিশার মুহূর্তগুলো কোনোভাবেই তার মাথা থেকে বেরোচ্ছিল না। বারবারই সেগুলো মনে পড়তে থাকে বিশ্বর। পরদিন সকালে দিশা বিশ্বকে জানায় যে 17 ডিসেম্বর তার ফ্রেন্ড আগারওয়ালের বিয়ে অ্যাটেন্ড করার জন্য সে পুনে যাবে। বিশ্বাস শুনেও দিশার কথার কোনো জবাব দেয় না, বরং সে মনে মনে প্ল্যান করতে শুরু করে। সে ওয়াশরুমের আয়নার উপর 17 ডিসেম্বর তারিখটা লিখে রাখে। ওই দিন সে সিদ্ধান্ত নেয় ভয়ানক কিছু একটা করার। এরপর বিশ্বা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বের হয়, কিন্তু আজ সে অফিসে যায় না। বাড়ি থেকে একটু দূরে আড়ালে গিয়ে সে বাড়ির দিকে নজর রাখে। কিছুক্ষণ পরেই সানি চলে আসে। প্রতিদিনের মতো সানি বাড়ির সামনে দোকানে বাইক রেখে বাড়ির ভেতরে চলে যায়। এরপর দিশা এবং সানি দিশার গাড়িতে করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিশ্বও ওদেরকে ফলো করতে শুরু করে। ওরা একসাথে সময় কাটানোর জন্য একটা রিসোর্টে যায়। সানির ফোনের চার্জ শেষ হয়, সে রিসোর্টের চার্জিং জোনে ফোনটা চার্জ দেয়। বিশ্ব তখন সুযোগ বুঝে সানির ফোন থেকে সমস্ত ডেটা নিজের ফোনে ট্রান্সফার করে নেয়। এরপর ওরা রিসোর্ট থেকে বের হলে বিশ্ব আবারও ওদেরকে ফলো করতে শুরু করে। তারা এবার বিশ্বর বাড়ির দিকেই যায়। দিশা সানিকে তার বাইকের কাছে নামিয়ে দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। এরপর সানি যখন নিজের বাইক নিয়ে যেতে শুরু করে বিশ্ব সানিকেও ফলো করে। সানি সরাসরি নিজের বাড়িতে চলে যায়। বিশ্ব খেয়াল করে সানি খুব সাধারণ একটা বাড়িতে ভাড়া থাকে। এরপর সে নিজের বাড়িতে ফিরে যায়। দিশা তখন ল্যাপটপে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করা ছবিগুলো দেখছিল। দিশা সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। বিশ্বর এসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, তাই দিশা তাকে ওই ছবিটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে সবাই তাকে কতটা অ্যাপ্রিসিয়েট করে। এরপর দিশা ল্যাপটপটা বিশ্বর কাছে রেখে শাওয়ার নিতে চলে যায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে বিশ্ব দিশার ল্যাপটপ থেকে দিশার ইমেল ব্যবহার করে সানির নামে ট্রেনের টিকিট বুক করে এবং দিশার কার্ড থেকে সেটার পেমেন্ট করে দেয়। দিশা ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই সে হিস্টোরি থেকে শুরু করে মোবাইলে আসা ওটিপি পর্যন্ত সবকিছু ডিলিট করে দেয় এবং ল্যাপটপ থেকে টিকিটের একটা কপি নিজের ফোনে ট্রান্সফার করে নেয়।
এরপর বিশওয়া দিশাকে মিথ্যে বলে যে সে তার গাড়িটা সার্ভিসিং এর জন্য পাঠিয়েছে, তাই সে দিশার গাড়িটা ইউজ করতে চায়। দিশাও তখন তার গাড়ির চাবি দিয়ে দেয়। বিশওয়া গাড়িটা নিয়ে নির্জন একটা জায়গায় যায়। এরপর ড্রিল মেশিন দিয়ে গাড়ির পেছনের দিকে চাকার কাছে একটা ছিদ্র করে। তারপর বিশওয়া অফিসে চলে যায়। সেখানে বসে সে একটা কাগজে 17 ডিসেম্বরের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করে। আর প্ল্যানটা ছিল দিশাকে হত্যা করার। তো বিশওয়ার প্ল্যান অনুযায়ী 17 ডিসেম্বর ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার জন্য যখন দিশা বাড়ি থেকে বের হবে, তখন বিশওয়া লুকিয়ে লুকিয়ে গাড়ির ডিক্কিতে ঢুকে পড়বে। মুম্বাই থেকে পুনে যেতে টোটাল 5টা টোলগেট ক্রস করতে হয়। দ্বিতীয় টোলগেট ক্রস করার 2 কিলোমিটার পর একটা নিরিবিলি রাস্তা দিয়ে যেতে হয়। দিশার গাড়ি দ্বিতীয় টোলগেট ক্রস করার পর যখন ওই নিরিবিলি রাস্তায় পৌঁছাবে, বিশওয়া তখন আগে থেকেই করে রাখা ওই ছিদ্রর মাধ্যমে গাড়ির টায়ার পাংচার করে দেবে। বাধ্য হয়ে দিশা টায়ার বদলানোর জন্য ডিকি খুলবে। আর তখনই বিশওয়ার ডিকির ভেতর থেকে বড় একটা রড দিয়ে দিশার মাথায় আঘাত করবে। এতে দিশা মারা যাওয়ার পর তার ডেড বডি ডিকিতে রেখে নিজে গাড়ি চালিয়ে লোনাভলা স্টেশনে চলে যাবে। তারপর ট্রেনে উঠে সানির নামের টিকিট ইউজ করে পুনে নেমে যাবে। কিছুক্ষণ পর সে পুনে থেকে ফেরত আসবে। আর তারপর ওই গাড়িটা নিয়ে সোজা চলে যাবে ফার্ম হাউসে। ফার্ম হাউসে দিশার ডেড বডিটা পুঁতে রাখার পর সে দিশার গাড়িটা ধাক্কা দিয়ে ফার্ম হাউসের পেছনে পুঁতে দেবে। এতে করে প্রমাণিত হবে যে দিশা এবং সানি একসঙ্গেই ছিল। আর এই সব কিছু সানিই করেছে। তো এটা হচ্ছে বিশওয়ার সেই ফুল প্রুফ প্ল্যান, যা সে 17 ডিসেম্বর বাস্তবায়ন করবে। ফাইনালি চলে আসে কাঙ্ক্ষিত 17 ডিসেম্বর। সকাল সকাল দিশা পুনে যাওয়ার জন্য রেডি হয়। বিশওয়াও অধীর আগ্রহে দিশার বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু বিশওয়ার সমস্ত প্ল্যান এলোমেলো হয়ে যায় যখন দিশা বিশওয়ার গাড়িটা নিয়ে পুনে যেতে চায়। যেহেতু বিশওয়ার সমস্ত প্ল্যান দিশার গাড়িকে কেন্দ্র করেছিল, তাই বিশওয়া নিজের গাড়িটা দিতে রাজি হয় না। সে বলে, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার গাড়িটা আমার জন্য লাকি, তাই আমাকে আমার গাড়িতেই যেতে হবে। দিশা বলে, কি সব বাচ্চাদের মতো কথা বলছো? মিটিং আছে তো কি হয়েছে, আমার গাড়ি নিয়ে মিটিংয়ে যাবে। বিশওয়া তখন হঠাৎ করেই প্রচন্ড রেগে যায়। এটা দেখে দিশাও অনেক অবাক হয়, কারণ বিশওয়া এর আগে কখনোই এমন আচরণ করেনি। দিশা সরাসরি বলে, তুমি তো কখনো আমার সঙ্গে এমন আচরণ করনি। তুমি কি আমার কাছ থেকে কিছু গোপন করছো? আমি চলে যাওয়ার পর এখানে কেউ আসবে নাকি? তোমার কি কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে? আসলে দিশা নিজেও যেহেতু বিশওয়াকে চিট করছিল, তাই তারও সন্দেহ হচ্ছিল যে বিশওয়াও হয়তো তার মতোই নোংরামি করে। দিশার এসব কথা শুনে বিশওয়া প্রচন্ড রেগে যায় এবং সে দিশাকে একটা ধাক্কা দেয়। দিশার ঠিক পেছনে দেওয়ালে গন্ডারের মাথার একটা শোপিস ছিল। দিশার মাথা সরাসরি সেই গন্ডারের শিংয়ের মধ্যে গেঁথে যায়। আর তাতে দিশা খুব বাজেভাবে আহত হয়। রক্তাক্ত অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে দিশা। বিশওয়া ঘাবড়ে গিয়ে প্রথমত অ্যাম্বুলেন্স ডাকতে চায়। তখনই হঠাৎ করে মনে পড়ে সে তো দিশাকে মারতেই চাচ্ছে, তাহলে বাঁচানোর চেষ্টা কেন করবে? বিশওয়া তখন দিশার কাছে বসে বলে, আজ আমাকে দেখে তোমার যতটা অবাক লাগছে, এর থেকে কয়েক গুণ বেশি অবাক আমি হয়েছিলাম সেদিন, যেদিন তোমার সঙ্গে আমি সানিকে দেখেছিলাম। বিশওয়া চিৎকার করে দিশাকে জিজ্ঞেস করে, কেন এত বড় ধোকা দিলে তুমি? বিশওয়া কাঁদতে কাঁদতে বলে, তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, অথচ আজ তোমার কারণেই আজ তোমাকে মারতে হচ্ছে। তুমি তো আজ মরেই যাবে। এরপর তোমার খুনের দায় আমি সানির ওপর চাপিয়ে দেব। তোমাকে হত্যার দায়ে সানি জেলে সাজা ভোগ করবে। তবে শেষবারের মতো বলছি, আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, কিন্তু আমি আজ নিরুপায়। আজকে তোমার এক্সপায়ারি ডেট। এই কথা বলেই বিশওয়া কাঁদতে শুরু করে। বিশওয়ার চোখের সামনে দিশার মৃত্যু হয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। বিশওয়া দরজার কি হোল দিয়ে দেখতে পায় বাইরে দিশার ছোট বোন নিশা এসেছে। তাকে দেখে বিশওয়া অনেক ভয় পেয়ে যায়। হলরুমেই দিশার রক্তাক্ত দেহ পড়ে আছে। দরজা খুললেই নিশা দেখে ফেলবে দিশার নিথর দেহটা। তাই বিশওয়া দ্রুত দিশার ডেড বডিটা টেনে একটা গেস্ট রুমের মধ্যে নিয়ে যায়। এরপর সেটা আলমারির ভেতর লুকিয়ে রাখে। দরজার বাইরে নিশা অনবরত বেল বাজিয়ে যাচ্ছিল। কেউ দরজা না খোলায় নিশা দিশার ফোনে কল করে। বিশওয়ার সাথে সাথে দিশার ফোনটা সুইচ অফ করে দেয়। দিশাকে ফোনে না পেয়ে নিশা এবার বিশওয়াকে কল করে। বিশওয়ার সাথে সাথে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে ফোনটা রিসিভ করে বলে, আমি তো শাওয়ার নিচ্ছি, 5 মিনিট ওয়েট করো, আমি এসে দরজা খুলছি। এরপর বিশওয়া ফোন কেটে ফ্লোর আর ওয়ালে লেগে থাকা রক্তের দাগগুলো পরিষ্কার করে ফেলে। তারপর ওয়াশরুমে গিয়ে নিজেও ফ্রেশ হয়ে চুলগুলো ভিজিয়ে নেয়, যাতে মনে হয় সে এইমাত্র শাওয়ার নিয়ে ফিরেছে। এরপর সে ড্রেস চেঞ্জ করে দৌড়ে গিয়ে গেটটা খুলে দেয়। বিশওয়া নিশাকে জিজ্ঞেস করে সে আজ হঠাৎ কেন এসেছে। নিশা তখন জানায় যে সে আসার কথা আগেই দিশাকে জানিয়েছিল। এতটুকু বলেই সে দিশাকে ডাকতে শুরু করে। বিশওয়া বলে, দিশা তো তার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য পুনে গিয়েছে। নিশা বলে, কিন্তু দিদির গাড়ি তো বাইরে। বিশওয়া তখন তাড়াহুড়ো করে বলে দেয়, আসলে লং জার্নি করতে হবে তো, তাই সে আমার গাড়ি নিয়ে গেছে। নিশা অনেক বেশি টায়ার্ড ছিল, তাই সে বেশি কথা না বাড়িয়েই সরাসরি গেস্ট রুমের দিকে যেতে শুরু করে। তখনই বিশওয়ার মনে পড়ে যায় নিশা যে গেস্ট রুমের দিকে যাচ্ছে, বিশওয়া সেই গেস্ট রুমের আলমারিতেই দিশার ডেড বডি লুকিয়েছে। তাই সে নিশার পিছু পিছু ছুটে যায়। নিশার রুমের দরজা খুলতেই বিশওয়া বলে, ওই রুমের ওয়াশরুম নোংরা, সাথে একটু ওয়াশরুমের প্রবলেমও আছে।
তুমি গিয়ে আমার রুমে গোসল করে নাও। কিন্তু নিশা বলে আমি অ্যাডজাস্ট করে নেব। এতটুকু বলে সে বিশ্বর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বিশ্বা তখন চিন্তিত হয়ে পড়ে যে সে কি করবে। তখনই দিশা আবারও দরজা খুলে বিশ্বর কাছে টাওয়াল চায়। বিশ্বা তখন বলে দেয় টাওয়াল আলমারিতেই রাখা আছে। তখনই হঠাৎ তার মনে পড়ে যায় সে তো আলমারিতে দিশার বডি লুকিয়ে রেখেছে। বিশ্বা টেনশনে ছটফট করতে শুরু করে। নিশা আলমারি খুলতেই যাবে, ঠিক তখনই বিশ্বা চার্জার খোঁজার নাম করে ভেতরে ঢুকে পড়ে। সে নিশাকে ফোনের চার্জার খুঁজতে লাগিয়ে দিয়ে কৌশলে আলমারিটা লক করে দেয়। এরপর সে যখন নিশাকে টাওয়েল দিয়ে চলেই যাবে তখনই হঠাৎ সে লক্ষ্য করে আলমারি থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছে। কিন্তু নিশা আর দেরি না করে বিশ্বকে বাইরে বের করে দিয়ে দরজা লক করে ওয়াশরুমে চলে যায়। বিশ্বা তখন ভীষণ টেনশনে পড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে সে বাইরে গিয়ে ওয়াশরুমের পানি বন্ধ করে দেয়। পানি না পেয়ে নিশা বাইরে বেরিয়ে আসে। তখন বিশ্বা নিশাকে ভুলিয়ে ভালিয়ে তার রুমে পাঠিয়ে দেয় গোসল করার জন্য। আর সেই সুযোগে সে আলমারি থেকে দিশার ডেড বডিটা বের করে নিজের গাড়ির ডিক্কিতে রেখে আসে। সব কাজ শেষ করে বিশ্বা নিজেকে খুব নর্মালভাবে নিশার সামনে প্রেজেন্ট করে। নিশা বিশ্বকে জানায় কাল সকাল 10টায় তার একটা সেমিনার আছে, তাই বিশ্বা যেন নিশাকে সকাল 10টায় সেমিনারে রেখে আসে। বিশ্বও তাতে রাজি হয়ে যায়। এরপর সে বলে আমার মাথার খুব যন্ত্রণা করছে, তাই আমি ঘুমোতে যাচ্ছি। এই কথা বলে বিশ্বা নিজের রুমে গিয়ে একটা ব্ল্যাক হুডি পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তখনই সে খেয়াল করে নিশা তার রুমের দিকেই আসছে, তাই সে আবারও দৌড়ে রুমে গিয়ে ঘুমের অভিনয় করতে শুরু করে। নিশা ভেতরে গিয়ে জানায় যে সে বিশ্বর জন্য ব্ল্যাক কফি বানিয়ে এনেছে, যেন বিশ্বর মাথা ব্যথা একটু কমে যায়। বিশ্ব তখন নিশাকে জানায় যে সে মেডিসিন খেয়ে শুয়ে আছে, তাই কফিটা যেন সে টেবিলের ওপর রেখে চলে যায়। তাই নিশা আর কথা না বলে সেখান থেকে চলে যায়। নিশা যাওয়ার সাথে সাথেই বিশ্বর রুম থেকে বেরিয়ে পড়ে। যেহেতু নিশা এখনো জেগে আছে তাই সে মেইন দরজা দিয়ে বাইরে বের না হয়ে পেছনের জানালা দিয়ে বের হয়। এরপর কোনো সারা শব্দ না করেই ধাক্কা মেরে গাড়িটা বাইরে বের করে এবং কিছু দূর যাওয়ার পর সে গাড়িটা স্টার্ট করে। রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, কিন্তু বিশ্বর হাতে তো একদমই সময় নেই। তাকে যত দ্রুত সম্ভব টোলগেট ক্রস করতে হবে, তাই সে একটা শর্টকাট রাস্তা ধরে যেতে শুরু করে। তাড়াহুড়ো করে গাড়ি চালানোর কারণে ভুলবশত পুলিশের পেট্রোলিং ভ্যানের সঙ্গে বিশ্বর গাড়ির ধাক্কা লাগে। তবে সে গাড়ি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তারপর প্ল্যান অনুযায়ী গাড়িটা নির্জন রাস্তায় রেখে লোনাভালা স্টেশনে পৌঁছে যায়। সেখান থেকে ট্রেনে উঠে সে সানির নামের টিকিট ইউজ করে এবং টিটিকে সানির নামের টিকিট দেখিয়ে সেটা কনফার্মও করিয়ে নেয়। তারপর সে আবার স্টেশনে ফিরে আসে যাতে পুলিশের মনে হয় দিশা এবং সানি স্টেশনে দেখা করেছে আর একসাথে হয়তো কোথাও চলে গেছে। এসব করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তারপর বিশ্ব ওই গাড়ি নিয়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই হঠাৎ করে তার গাড়িটা পাংচার হয়ে যায়। ওই সময় একটা কাপল ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। বিশ্বর গাড়ির টায়ার পাংচার হওয়া দেখে ওরা নিজেই বিশ্বর হেল্প করার জন্য এগিয়ে আসে। তারা বিশ্বকে গাড়ির টায়ারটা চেঞ্জ করতে সাহায্য করে সেখান থেকে চলে যায়। এরপর বিশ্বর সরাসরি ফার্ম হাউসে চলে যায়। ফার্ম হাউসের ভিতরে একটা কবর খুঁড়ে বিশ্বা দিশার ডেড বডিটা মাটি চাপা দেয়। তারপর সে নিজের গাড়িটা ফার্ম হাউসের পাশের পুকুরে ফেলে দেয়। সেখান থেকে সে পৌঁছে যায় হাইওয়েতে। সেখানে দাঁড়িয়ে এক ট্রাক ড্রাইভারের কাছে লিফট নেয় সে। ট্রাকে করে মুম্বাই শহরে আসে। এরপর সিএনজিতে করে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এভাবে বাড়িতে পৌঁছতে পৌঁছতে তার সকাল হয়ে যায়। বাড়ির সামনে যেতেই বিশ্বা খেয়াল করে তার বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আর পুলিশ তার বাড়ির ভেতরের দিকেই ঢুকছে। পুলিশ বিশ্বর বাড়ির বেল বাজালে নিশা গিয়ে দরজা খোলে। পুলিশ নিশাকে জিজ্ঞেস করে এটা বিশ্বর বাড়ি কিনা। নিশা হ্যাঁ বলে। তখন তারা জিজ্ঞেস করে বিশ্বা বাড়িতে আছে কিনা। নিশা জানায় সে বাড়িতেই আছে এবং সে বিশ্বকে ডাকার জন্য তার রুমে চলে যায়। বিশ্বকে রুমে না পেয়ে নিশা বাড়ির অন্যান্য রুমগুলোতে খুঁজতে থাকে। এদিকে বিশ্বা জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢোকার অনেক চেষ্টা করে, কিন্তু সবগুলো জানালাই ভেতর থেকে বন্ধ ছিল, তাই সে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারে না। শেষমেশ বাধ্য হয়ে হুডি খুলে সুইমিং পুল পরিষ্কার করতে শুরু করে, যেন তাকে দেখলে যে কেউ মনে করে যে সে বাড়ির ভেতরে অনেকক্ষণ ধরেই কাজ করছে। নিশা বিশ্বকে সুইমিং পুল পরিষ্কার করতে দেখে তার কাছে গিয়ে জানায় বাড়িতে পুলিশ এসেছে। বিশ্বা খুব স্বাভাবিকভাবে পুলিশের সামনে যায়। পুলিশ অফিসার বিশ্বকে জানায় যে কাল পুনে হাইওয়েতে বিশ্বর গাড়ির সঙ্গে পুলিশের পেট্রোলিং ভ্যানের ধাক্কা লেগেছিল। বিশ্বা বলে আমার ওয়াইফ তার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার জন্য আমার গাড়ি নিয়ে পুনে গেছে, হতে পারে তাড়াহুড়ো করতে গিয়ে সেই ধাক্কা লাগিয়েছে। অফিসার জিজ্ঞেস করে দিশা কবে ফিরবে। বিশ্বা জানায় 2-4 দিনের মধ্যেই ফিরে আসবে। অফিসার বিশ্বকে বলে সন্ধ্যায় একবার থানায় গিয়ে এই সমস্ত ফর্মালিটি পূরণ করে আসতে। পুলিশ চলে যাওয়ার পর বিশ্বা নিশার সামনে দিশাকে ফোন করে। এরপর চিন্তিত হয়ে বলে পুনে যাওয়ার পর থেকে দিশার ফোন বন্ধ। নিশা বলে হয়তো জার্নি করে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে ঠিক কল করবে। বিশ্বা বলে দিশা পুলিশের গাড়ি হিট করেছে, এটা তো একবার আমাকে জানানো উচিত ছিল। নিশা বলে হয়তো এটা বলার ভয়েই ফোনটা সুইচ অফ করে রেখেছে। এরপর বিশ্বা নিশাকে সেমিনারে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। অফিসে সে সবার সামনে এমন অভিনয় করে যে দিশার জন্য সে ভীষণ চিন্তিত। সে আকাশকেও জানায় দিশা পুনে যাওয়ার পর থেকে তার ফোন বন্ধ
এরই মাঝে মনিকা এসে জানায় যে আজ তাদেরকে সাইট ইন্সপেকশনে যেতে হবে। মনিকা যে সাইট ইন্সপেকশনের কথা বলছিল সেটা ছিল বিশওয়ার সেই ফার্ম হাউস, তাই সে ইন্সপেকশন ক্যান্সেল করতে চায়। কিন্তু আকাশ এবং মনিকা জানায় এই ইন্সপেকশন 3 মাস আগেই ফিক্স করা হয়েছে, ক্লায়েন্টও চলে এসেছে, তাই ক্যান্সেল করার কোনো উপায় নেই। মূলত বিশওয়া অনেকদিন আগে এই ফার্ম হাউসে একটা প্রজেক্ট করার প্ল্যান করছিল, আর সেটা নিয়েই ইঞ্জিনিয়ার এবং ক্লায়েন্টদের সঙ্গে ডিসকাস করার কথা। তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে বিশওয়াকে ফার্ম হাউসে যেতে রাজি হতে হয়। বিশওয়ার সঙ্গে আকাশও যায়। তারা যতই ফার্ম হাউসের কাছে যাচ্ছিল বিশওয়ার ভয় ততই বাড়ছিল। ফার্ম হাউসে পৌঁছতেই বিশওয়া দেখে ক্লায়েন্টের ইঞ্জিনিয়াররা ফার্ম হাউস মাপজোক করতে শুরু করে দিয়েছে। ইঞ্জিনিয়ারদের প্ল্যান অনুযায়ী ফার্ম হাউসের ইস্ট সাইডে সুইমিং পুল হবে, তাই তারা শ্রমিকদেরকে ইস্ট সাইডে খনন করতে বলে। কিন্তু বিশওয়া তাদেরকে বাধা দিয়ে বলে তারা যেন ওয়েস্ট সাইডে খনন করে। সেটা শুনে ইঞ্জিনিয়াররা একটু অবাক হয়, কারণ ওই দিকে বাস্তু দোষ আছে। তবুও বিশওয়া বলে আসলে আমার ওয়াইফ চেয়েছে ওয়েস্ট সাইডে যেন সুইমিং পুলটা থাকে, তাই সেখানেই পুল হবে। কিন্তু সত্যিটা হলো বিশওয়া ইস্ট সাইডে দিশার বডি পুঁতে রেখেছিল, আর তাই সে ইঞ্জিনিয়ারদেরকে বুঝিয়ে শুনে ওয়েস্ট সাইডে খনন করতে বলে। ক্লায়েন্টদের সঙ্গে মিটিং শেষ হতে না হতেই বিশওয়ার কাছে থানা থেকে কল আসে। তাকে জরুরি ভিত্তিতে থানায় ডেকে পাঠানো হয়। তাই বিশওয়া দ্রুত ফার্ম হাউস থেকে বের হয়। ফার্ম হাউসের গেটের পাশে একটা পানের দোকান। ওই দোকানদার ফার্ম হাউসের দেখাশোনা করে এবং তার কাছে ফার্ম হাউসের একটা চাবিও থাকে। তাই বিশওয়া যাওয়ার আগে পানওয়ালাকে বলে ফার্ম হাউসে তালা লাগিয়ে দিতে। এরপর বিশওয়া থানায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে। তারপর সে বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে সে দিশার সঙ্গে কাটানোর সময় আর তার সঙ্গে করা খুনসুটিগুলো প্রচণ্ড মিস করতে থাকে। অদ্ভুত সুন্দর ছিল তাদের সম্পর্কটা। কিন্তু সেই সুন্দর সম্পর্কের পেছনে যে দিশার এত ভয়ানক প্রতারণা লুকিয়ে ছিল বিশওয়া এখনও সেটা বিশ্বাস করতে পারছে না। এদিকে নিশা দিশার সেই ফ্রেন্ড দিব্যা আগরওয়ালের ফোন নাম্বার ম্যানেজ করে, যার বিয়েতে যাওয়ার কথা ছিল দিশার। নিশা দিব্যাকে কল করলে দিব্যা জানায় দিশা তাদের বাড়িতে যায়নি। শুধু তাই নয়, দিব্যার বিয়ে তো 17 ডিসেম্বর নয়, বরং 17 জানুয়ারি। এসব কথা শুনে নিশা আর বিশওয়া দুজনেই অবাক হয়ে যায়। কেউই বুঝতে পারে না দিশা মিথ্যে কথা কেন বলেছিল। নিশা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন বিশওয়া বলে আমাদের উচিত এখনই থানায় গিয়ে মিসিং কমপ্লেন করা। এরপর তারা দুজনেই একসাথে থানায় চলে যায়। বিশওয়া ডিউটিরত অফিসারকে জানায় যে দিশা ফ্রেন্ডের বিয়ের কথা বলে পুনে গিয়েছে। এরপর থেকে সে নিখোঁজ। বিশওয়া এবং নিশা পুলিশকে এটাও জানায় যে দিশার ফ্রেন্ডের বিয়ে 17 জানুয়ারি, কিন্তু দিশা মিথ্যে বলেছে যে বিয়ে 17 ডিসেম্বর। পুনের কথা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে যায় এবং জানায় যে ওই একই তারিখে এবং একই বিয়ের কথা বলে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে। তার স্ত্রীও মিসিং কমপ্লেন করতে এসেছে। ইন্সপেক্টর ওই ব্যক্তির স্ত্রীকে দেখিয়ে দেয়। বিশওয়া এবং নিশা পেছনে তাকিয়ে দেখে ওই ব্যক্তির স্ত্রী আর তার অসুস্থ বাবা এসেছে হাজবেন্ডের মিসিং কমপ্লেন করতে। বিশওয়া অবাক হয়ে যায় যখন সে জানতে পারে এই মহিলা আসলে সানির স্ত্রী সুনিতা, আর সে সানির নামে মিসিং কমপ্লেন লেখাতে এসেছে। সুনিতা কাঁদতে কাঁদতে পুলিশকে জানায় যে সানি কোনো আগরওয়ালের বিয়ে অ্যাটেন্ড করার জন্য পুনে গেছে, আর তখন থেকেই সে নিখোঁজ। ফর্মালিটির জন্য সুনিতা যখন পুলিশকে নিজের ফোন নাম্বার বলছিল, বিশওয়া তখন গোপনে তার নাম্বারটা নিজের ফোনে তুলে নেয়। এরপর সুনিতা থানা থেকে বের হলে বিশওয়া জরুরি কাজের অজুহাতে নিশাকে একা যেতে বলে এবং সে সুনিতার পেছনে গাড়ি নিয়ে ছুটতে শুরু করে। বিশওয়া সুনিতার বাড়ি দেখে কনফার্ম হয় যে সুনিতা সেই বাড়িতেই থাকে যেই বাড়িতে সে সানিকে ঢুকতে দেখেছিল। সুনিতা বাড়িতে ঢোকার পর বিশওয়া তাকে কল করে সানির ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর বলে সে সানির ব্যাপারে কিছু জানে। সানির নাম শুনতেই সুনিতা ভয়ে ফোনটা কেটে দেয়। বিশওয়ার তখন সন্দেহ হচ্ছিল যে সানির নিখোঁজ হওয়ার পেছনে হয়তো সুনিতার কোনো হাত আছে। বিশওয়া মনে মনে ভাবছিল সত্যি যদি সানির নিখোঁজ হওয়ার পেছনে সুনিতার হাত থেকে থাকে তবে সে অবশ্যই কল ব্যাক করবে, এবং সেটাই হয়। সুনিতা কল ব্যাক করে এবং বিশওয়াকে জিজ্ঞেস করে সানির ব্যাপারে সে কি জানে। তখন বিশওয়া তাকে বলে যে এসব ফোনে বলা যাবে না, তাই সে সুনিতাকে একটা কফি শপে দেখা করতে বলে। এরপর সুনিতা সেখানে এলে বিশওয়া তাকে সানি এবং দিশার কিছু ক্লোজ ছবি দেখায়। এরপর বিশওয়া নিজের পরিচয় দিয়ে জানায় যে সানির সাথে যার অবৈধ সম্পর্ক ছিল সেই দিশার হাজবেন্ড বিশওয়া। বিশওয়া সুনিতাকে সরাসরি জিজ্ঞেস করে সানির সঙ্গে সে কি করেছে। সুনিতা বিশওয়াকে জানায় সে অনেকদিন আগেই সানি এবং দিশার সম্পর্কে জানতে পেরেছিল। সানি একদিন নিজেই সুনিতার সঙ্গে দিশাকে পরিচয় করে দিয়ে বলেছিল দিশা তার বিজনেস ইনভেস্টর। তারপর থেকেই সানি এবং দিশার নিয়মিত কথা হতো। তারা প্রায় দেখা করত এবং সানির বাড়িতেও দিশার আনাগোনা ছিল। একদিন সুনিতা বাজার থেকে ফিরে দেখে সানি এবং দিশা ভিডিও কলে অশ্লীলভাবে কথা বলছে। অবশ্য সানির জীবনে সুনিতার খুব বেশি গুরুত্ব ছিল না, তাই সে সুনিতাকে অবলীলায় বলে দেয় যে দিশার সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে, সে দিশাকেই ভালোবাসে। ওই দিনের পর থেকে সানি এবং দিশা সুনিতার সামনেই রোম্যান্স করতে শুরু করে। এসব দেখে সহ্য করতে না পেরে সুনিতা সিদ্ধান্ত নিয়েছিল সানিকে ডিভোর্স দেবে, কিন্তু নিজের অসুস্থ বাবার কথা চিন্তা করে সুনিতা ডিভোর্সের সিদ্ধান্ত ক্যান্সেল করে, কারণ তাদের ডিভোর্স হয়ে গেলে এই ব্যাপারটা তার অসুস্থ বাবার উপর অনেক বেশি প্রভাব ফেলবে। আর সুনিতার এই দুর্বলতাটা নিয়ে সানিও তাকে প্রায় ব্ল্যাকমেইল করত।
এই কারণে বেচারি সুনিতা মুখ বুজে চোখের সামনে সানির সমস্ত নোংরামি সহ্য করত। এরপর একদিন হঠাৎ ওরা একসঙ্গে পুনে যাওয়ার প্ল্যান করে। তারা যেদিন পুনে যাওয়ার জন্য বের হবে সেদিন সানি যখন দিশার সঙ্গে ফোনে কথা বলছিল তখন দরজার আড়াল থেকে সুনিতার বাবা সব শুনে ফেলে। ওই সময় সানি সুনিতার বাবাকে বলে, আমি অনেকদিন ধরে আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যেহেতু শুনেই ফেলেছেন ভালোই হয়েছে। দিশা আমাকে ভালোবাসে আর দিশার অনেক টাকা পয়সা আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দিশাকে বিয়ে করব। আমি সেটেল হয়ে গেলে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের লাইফটাও সেটেল করে দেব। এরপর সানি সুনিতার বাবাকে জিজ্ঞেস করে, আপনার মেয়েকে ডিভোর্স করিয়ে মোটা অঙ্কের অ্যালিমানি নেবেন, নাকি আপনার মেয়ে আমার সেকেন্ড ফ্যামিলি হিসেবে থাকবে সেটা আপনি ডিসাইড করুন। সুনিতার বাবা সানিকে রিকোয়েস্ট করে যেন সে এরকম কোনো কিছু না করে। জবাবে সানি বলে, আমি এক টাকাওয়ালা বয়স্ক লোককে চিনি, আপনি বরং ওই লোকের সঙ্গেই সুনিতার বিয়ে দিয়ে দিন, এতে আমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। এই কথা শুনে সুনিতার বাবা রেগে সানিকে একটা থাপ্পড় মারে। সানিও পাল্টা সুনিতার বাবাকে আঘাত করে। বাবাকে বাঁচাতে সুনিতা একটা ফ্লাওয়ার ভাস দিয়ে সানির মাথায় আঘাত করে। এতে সানির মৃত্যু হয়। এটা দেখে সুনিতা ভয়ে কাঁদতে শুরু করে। সুনিতা সানিকে প্রাণে মারতে চায়নি, যা হয়েছে সেটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। তাই সুনিতাকে বাঁচাতে সুনিতার বাবা সিদ্ধান্ত নেয় সানির ডেড বডি তারা গায়েব করবে। বাড়ির উঠোনে একটা গর্ত করে সুনিতা এবং তার বাবা সানির ডেড বডিটা সেখানেই দাফন করে দেয়। এই সবকিছু শোনার পর বিশ্বাস সুনিতাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা যা করেছি পরিস্থিতির শিকার হয়ে করেছি। সানি এবং দিশার নোংরামির কারণে আমাদের এমন পদক্ষেপ নিতে হয়েছে। এরপর বিশ্বাস সুনিতাকে বলে, আমি দিশার ডেড বডি ফার্ম হাউসে পুঁতে রেখেছি। আমার মনে হয় সানির ডেড বডিটাও সেখানেই পুঁতে রাখা ভালো হবে। কিন্তু সুনিতা ভয়ে বলে ওঠে, আমি সানির ডেড বডি আরেকবার ফেস করতে পারবো না। তখন বিশ্বা বলে, তোমরা ভাড়া বাড়িতে থাকো, আজ না হয় কাল তোমাদেরকে বাড়ি চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে সানির বডি বেরিয়ে আসার সম্ভাবনা আছে, আর যদি সানির বডি বেরিয়ে আসে তাহলে তোমরা খুব ভয়ঙ্করভাবে ফেসে যাবে। কিন্তু ডেড বডি যদি আমার ফার্ম হাউসে রাখা হয় কেউ কোনোদিন জানতেও পারবে না। সুনিতা তখন বাধ্য হয়ে রাজি হয়। এরপর রাতের বেলায় বিশ্বা এবং সুনিতা সানির ডেড বডি কবর থেকে তুলে ফার্ম হাউসে চলে যায়, আর সেখানে দিশার কবরের ঠিক পাশেই সানির ডেড বডিটাও পুঁতে রাখে। কাজ শেষ করে ফেরার সময় সুনিতা তাড়াহুড়োতে তার ব্যাগটা ফার্ম হাউসে ফেলে যায়। সেখান থেকে বেরোতেই সুনিতার মনে পড়ে সে ব্যাগটা ভেতরে ফেলে এসেছে। তাই বিশ্বা আবার দৌড়ে যায় ব্যাগটা নেওয়ার জন্য। সে ব্যাগটা তো নিয়ে আসে, কিন্তু দুঃখের বিষয় সুনিতার ফোনটা সেখানেই পড়ে যায়, আর বিশ্বা সেটা খেয়ালও করে না। ফোনটা রেখেই ওরা মুম্বাই চলে আসে। এর কিছুক্ষণ পর সুনিতার ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। সুনিতাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় বিশ্বা তাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে এখন থেকে তাদের অনেক সতর্ক থাকতে হবে। পুলিশ অবশ্যই তাকে ইন্টারোগেশনের জন্য ডাকবে, তাকে নানাভাবে প্রেশার দেবে, কিন্তু কোনোভাবে স্টেটমেন্ট বদলানো যাবে না। সুনিতাও সেটা মেনে নেয়। পরদিন সকালে নিশা বিশ্বকে ঘুম থেকে ডেকে তুলে জানায় যে বিশ্বর বাবা এবং ডিসিপি তার সঙ্গে দেখা করতে এসেছে। এই কথা শুনে বিশ্বা প্রচণ্ড ঘাবড়ে যায়, তবুও সে নিজেকে কোনো মতো সামলে তাদের সঙ্গে দেখা করতে যায়। ডিসিপি বিশ্বর বাবার খুব ভালো বন্ধু, তাই নিশার কাছ থেকে দিশার খবরটা পাওয়া মাত্রই সে বিশ্বর সঙ্গে দেখা করতে এসেছে। তারা বিশ্বকে জিজ্ঞেস করে, তুমি দিশার ব্যাপারটা এখন আমাদের জানাওনি কেন? তবে বিশ্বা কোনো উত্তর দেয় না। বিশ্বা অনেক বেশি ভেঙে পড়েছে দেখে ডিসিপি তাকে আশ্বস্ত করে যে দিশার কিছুই হবে না, তারা দ্রুতই দিশাকে খুঁজে বের করবে। সে তৎক্ষণাৎ থানায় ফোন করে দায়িত্বরত অফিসার বিজয়ের কাছে জানতে চায় যে দিশার এই কেসটা কে হ্যান্ডেল করছে, আর তাদের জোনের এসিপি কে। বিজয় তখন জানায় তাদের জোনের এসিপির ট্রান্সফার হয়ে গেছে, নতুন এসিপির দায়িত্ব নিতে 15 দিন সময় লাগবে। ডিসিপি তখন জিজ্ঞেস করে নতুন এসিপি কে। বিজয় জানায় এসিপি দেবা নতুন দায়িত্ব নিচ্ছে, আর এই কেসটাও সেই সামলাবে। সেটা শুনে ডিসিপি আর কথা বাড়ায় না, কারণ এসিপি দেবা তাদের ডিপার্টমেন্টের বেস্ট অফিসারদের মধ্যে একজন। তাই সে বিশ্বা এবং তার বাবাকে আশ্বস্ত করে যে এই কেস নিয়ে তাদের আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এই কেসটা হ্যান্ডেল করবে দেবা। যদিও সে 15 দিন পর দায়িত্ব নেবে, কিন্তু ডিসিপি বিশ্বর বাবাকে আশ্বস্ত করে যে সে নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে এখন এই কেসে দেবাকে হ্যান্ডওভার করে দেবে। তারা এইসব নিয়ে যখন কথা বলছিল তখনই বিশ্বর কাছে বারবার একটা অপরিচিত নাম্বার থেকে কল আসতে থাকে। বিশ্বা বুঝে গিয়েছিল এটা কোনো রং নাম্বার নয়, তাই সে সবার সামনে কলটা রিসিভও করতে পারছিল না। কথা শেষ করে ডিসিপি এবং তার বাবা সেখান থেকে চলে যাওয়া মাত্রই বিশ্বা আড়ালে গিয়ে কলটা রিসিভ করে। তখন সে জানতে পারে সুনিতা কল করেছেন। সে বিশ্বকে জানায় যে রাতে তার মোবাইলটা হয়তো ফার্ম হাউসে পড়ে গেছে। এটা নিয়ে তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। তখন বিশ্বা তাকে বলে, তুমি ইঞ্জিনিয়ার সেজে ফার্ম হাউসে চলে যাও, বাড়ির সামনে একটা ছোট পানের দোকান আছে, ওই দোকানদারের কাছেই ফার্ম হাউসের একটা এক্সট্রা চাবি থাকে, সেখান থেকে চাবি নিয়ে ভেতরে গিয়ে তুমি মোবাইলটা খুঁজে আনো। সুনিতা তখন বিশ্বকেও তার সঙ্গে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু বিশ্বর কাছে এই মুহূর্তে নিশার সামনে দিয়ে বাইরে যাওয়াটা উচিত হবে বলে মনে হচ্ছিল না। তাই সে সুনিতাকে একাই চলে যেতে বলে। যদিও সুনিতার ভয় লাগছিল, কিন্তু একা যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই সে বিশ্বর কথা মতো মুখ ঢেকে ইঞ্জিনিয়ারের পরিচয় দিয়ে পৌঁছে যায় ফার্ম হাউসে। এরই মাঝে ডিসিপি দেবাকে ফোন করে কেসের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়।
তার কথা মতো দেবা গিয়ে অ্যাডিশনাল ডিসিপি সঞ্জয় এবং ইন্সপেক্টর বিজয়ের সঙ্গে দেখা করে কেসের সমস্ত ডিটেলস নিয়ে নেয়। তাদের কথার মাঝেই একজন কনস্টেবল বখাটে একটা ছেলেকে ধরে নিয়ে আসে। বিজয় তখন দেবাকে জানায় যে তারা ওই ছেলেটাকে প্রাইম সাসপেক্ট হিসেবে মনে করছে, কারণ দিশার অ্যারোবিক্স ক্লাসে এই ছেলেটা লুকিয়ে লুকিয়ে দিশার ছবি তুলেছিল, আর দিশা সেটা দেখতে পেয়ে সবার সামনে তাকে অপমান করেছে, এমনকি চড়ও মেরেছে। তাই হতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য ছেলেটা দিশাকে কিডন্যাপ করেছে। তবে দেবা এ ব্যাপারে কিছু বলার আগেই ছেলেটার গার্লফ্রেন্ড এসে তাদেরকে জানায় যে পুলিশের ধারণা সম্পূর্ণ ভুল। ওই দিন ওই মেয়েটাও অ্যারোবিক্স ক্লাসে ছিল এবং ওই ছেলেটা মূলত তার গার্লফ্রেন্ডেরই ছবি তুলছিল, কিন্তু দিশা তাকে ভুল বোঝে। পরবর্তীতে বিষয়টা ক্লিয়ার হলে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, অর্থাৎ এই কেসে ওই ছেলেটার কোনো হাত নেই। ওদিকে সুনিতা গিয়ে পাগলের মতো তার মোবাইলটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাধ্য হয়ে সে বিশ্বকে ফোন করে বিষয়টা জানায়। তখন বিশ্বা বলে, যদি ফার্ম হাউসে মোবাইলটা না থাকে তাহলে তো চিন্তার কোনো কারণ নেই, তুমি চলে যাও। তাদের কথার মাঝেই ওই পানওয়ালা এসে সুনিতাকে জিজ্ঞেস করে তার কাজ হয়ে গেছে কিনা। সুনিতা তখন ভয় পেয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে মনিকা এসে বিশ্বকে তার মোবাইলটা এগিয়ে দেয় আর তাকে জানায় যে আজ তার বার্থডে, তাই সে বিশ্বকে তার বাড়িতে বার্থডে পার্টির জন্য ইনভাইট করে। বিশ্বা তখন খুব ভদ্রভাবে তাকে জানিয়ে দেয় যে তার পক্ষে পার্টিতে যাওয়া সম্ভব নয়, কিন্তু মনিকা বারবার তাকে জোর দিতে থাকে। এরপর সন্ধ্যায় হঠাৎ বিশ্বা সুনিতার বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে বাইরে ডাকে। এমন সময় বিশ্বর হঠাৎ করে সেখানে আসাটা সুনিতার কাছে একটু অদ্ভুত লাগে, তবুও সে বিশ্বর সঙ্গে দেখা করতে চলে যায়। তখন বিশ্বা তাকে তার মোবাইলটা দিয়ে দেয়। আসলে অফিসে মনিকা বিশ্বকে যে মোবাইলটা দিয়েছিল সেটা সুনিতার মোবাইল ছিল। মোবাইলটা ফার্ম হাউসের ওয়াচম্যান কুড়িয়ে পেয়েছিল, তাই অফিসে জমা দিয়ে গেছে। ফোনটা ফিরে পেয়ে সুনিতা একটু স্বস্তি পায়, কিন্তু তার এমন বেখেয়ালি ভাব দেখে বিশ্বা রেগে গিয়ে সুনিতাকে বলে, এভাবে চলতে থাকলে তো আমরা নিশ্চিত ধরা পড়ে যাব, তোমাকে সব সময় সতর্ক থাকতে হবে। সুনিতাও তখন তাকে আশ্বস্ত করে যে এবার থেকে সে আর কোনো ভুল করবে না। এরপর বিশ্বাস সুনিতাকে জানায় যে তাদের কেসটা এখন দেবা হ্যান্ডেল করবে। সে খুবই চালাক এবং ডেঞ্জারাস একটা মানুষ, তাই সুনিতা যেন তাকে সন্দেহের কোনো জায়গা না দেয়। সে সুনিতাকে বলে, দেখো, দেবা তোমাকে সানির ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে তুমি শুধু তার প্রশংসা করবে, বলবে সানির সাথে কারো কোনো শত্রুতা ছিল না আর তোমারও কারোর উপর কোনো সন্দেহ নেই। শুধু বলবে মাঝে মধ্যে একটা কল আসতো, আর কল আসলেই সানি বাইরে চলে যেত। সুনিতা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা বললে আমাদের কি লাভ হবে? তখন বিশ্বা বলে, এমনটা বললে তারা অবশ্যই সানির কল লিস্ট চেক করবে, আর কল লিস্ট চেক করলেই দিশা আর সানির অ্যাফেয়ারের সম্পর্কে তারা জেনে যাবে, আর তখন পুলিশের পুরো ফোকাস ওই অ্যাফেয়ারের বিষয়টাতেই চলে যাবে। সেই সাথে বিশ্ব এটাও জানিয়ে দেয় যে এরপর থেকে তার সাথে সুনিতার আর কোনো রকম যোগাযোগ হবে না, কারণ যোগাযোগ হলে পুলিশের সন্দেহ তাদের দিকে গড়াতে পারে। সুনিতা সেটাও মাথায় একদম গেঁথে নেয়। তো সুনিতার সঙ্গে কথা শেষ করে ফেরার পথে মনিকা আবারও বিশ্বকে ফোন করে পার্টিতে আসার জন্য জোর দিতে থাকে। বিশ্বা তখনও তাকে বলে যে সে পার্টিতে আসতে পারবে না, সে একটা জরুরি কাজে আটকে গেছে। কিন্তু তখনই হঠাৎ রাস্তায় একটা বাইকের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও এতে কারো কোনো ক্ষতি হয় না, কিন্তু বাইকওয়ালা রাস্তার মাঝখানে বিশ্বর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, আর ঘটনাক্রমে এই অ্যাক্সিডেন্টটা হয় ঠিক মনিকার বাড়ির সামনে। সেটা যখন মনিকা দেখে ফেলে তখন বিশ্বকে বাধ্য হয়ে তার বাড়িতে আসতে হয়, কিন্তু বাড়িতে ঢুকে সে দেখতে পায় সেখানে কোনো পার্টি হচ্ছে না, বাড়িতে শুধু মনিকা ছাড়া আর কেউই নেই। বিশ্বা এই ব্যাপারে মনিকাকে জিজ্ঞেস করলে মনিকা বলে, আমি জানি আপনি দিশাকে নিয়ে অনেক টেনশনে আছেন, তাই আপনার মাইন্ড ডাইভার্ট করার জন্য আমি কাউকে ইনভাইট করিনি। এরপর সে বিশ্বকে বসতে বলে ভেতরে চলে যায়, আর কিছুক্ষণ পর একটা হট ড্রেস পরে হাতে ওয়াইন নিয়ে বিশ্বাস সামনে এসে তাকে সিডিউস করার চেষ্টা করে। বিশ্বাস এটা বুঝতে পেরে আর্জেন্ট মিটিং এর বাহানা দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন বিশ্বা অফিসে পৌঁছতে না পৌঁছতেই তার বাবা তাকে ফোন করে জানায় যে দেবা বিশ্বর সঙ্গে দেখা করতে চাচ্ছে, তাই বিশ্বর বাবা তাকে অফিসে গিয়ে দেখা করতে বলেছেন। এই কথা শুনে বিশ্বা খুব চিন্তায় পড়ে যায়। সে তাড়াহুড়ো করে মনিকাকে ফোন করে বলে সে আকাশের বাড়িতে আছেন, তাই কোনো ইমার্জেন্সি দরকার পড়লে যেন আকাশের বাড়িতে খোঁজ নেয়। সে আসলে চাচ্ছিল দেবা যেন আকাশের বাড়িতে গিয়েই তার সঙ্গে দেখা করে। তো যেমনটা সে ভেবেছিল তেমনটাই হয়। অফিসে বিশ্বকে না পেয়ে দেবা চলে যায় আকাশের বাড়িতে। সে বিশ্বকে জিজ্ঞেস করে যে তার সঙ্গে দিশার সম্পর্ক কেমন ছিল। বিশ্বা খুব স্বাভাবিকভাবেই বলে, আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, আমাদের লাভ ম্যারেজ ছিল। সেটা শুনে বিজয় জানতে চায় তাদের এই বিয়েতে পরিবারের কোনো আপত্তি ছিল কিনা। বিশ্বা বলে, প্রথমে একটু আপত্তি ছিল, কিন্তু পরবর্তীতে সব ঠিক হয়ে গিয়েছিল। এরপর দেবা জিজ্ঞেস করে রিসেন্টলি দিশার বিহেভিয়ারে কোনো পরিবর্তন দেখা গেছে কিনা। তখন বিশ্বা জানায় এমনিতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু কিছুদিন আগে দিশা হঠাৎ করে তার ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, কারণ আমরা সবসময় একে অপরের পাসওয়ার্ড জানতাম। তাছাড়া দিশার একটা অভ্যাস ছিল, সে যেখানেই যেত তার ইনস্টাগ্রাম স্টোরি আপডেট করত, কিন্তু সে গায়েব হওয়ার পর থেকে তার কোনো আপডেট আসেনি। দেবা তখন বিশ্বকে আরও ডিটেলসের ব্যাপারে জিজ্ঞেস করলে বিশ্বা জানায় এর বাইরে তেমন সন্দেহজনক কিছু আর তার জানা নেই,
তখনই আকাশ ওই দিন রেস্টুরেন্টে ঝগড়ার ব্যাপারে বলে ওঠে। বিশ্বা তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আরে ওটা তো ছোট একটা ব্যাপার, বাদ দাও। কিন্তু দেবা যখন এই বিষয়টা সম্পর্কে জানতে চায় তখন বিশ্বা তাকে জানায় যে ওই ঝগড়া কবে, কোথায় এবং কি নিয়ে হয়েছিল। তবে ঝগড়াটা কার সঙ্গে হয়েছিল সেই ব্যাপারে সে কিছুই বলে না। বিজয় তখন ওই হোটেলে গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করলে ওই ঝগড়ার ফুটেজ দেখতে পায়, কিন্তু কোথাও ঝগড়া করা ছেলেটা অর্থাৎ সানির চেহারা দেখা যায় না। কিন্তু সৌভাগ্যবশত তারা সেখান থেকে সানির বাইকের নম্বরটা পেয়ে যায় এবং সেই নম্বর থেকে সানির সমস্ত ডিটেলস বের করে ফেলে। তখনই হঠাৎ বিজয়ের মনে পড়ে যায় যে দিশার মতো সানিও আগারওয়ালের বিয়েতে যাওয়ার নাম করে একই দিনে বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে। ব্যাপারটা যখন সে দেবাকে জানায় তার কাছেও এটা খুব অদ্ভুত লাগে। তাই তারা তৎক্ষণাৎ সানির বাড়িতে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশের গাড়ি দেখে সুনিতা প্রথমে খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরে তার বাবা তাকে সাহস দিলে সে দরজা খুলে পুলিশদের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে। দেবা সুনিতাকে তার আর সানির রিলেশন এবং সানির আচরণের ব্যাপারে নানা রকম প্রশ্ন করতে থাকে। সুনিতাও তখন বিশ্বর কথা মতো তাদেরকে জানিয়ে দেয় যে তাদের সম্পর্ক অনেক ভালো ছিল এবং সুনিতার কারোর উপর কোনো সন্দেহ নেই। এই কথা শোনা মাত্রই হঠাৎ সুনিতার বাবা কাশতে শুরু করে। সেটা দেখে দেবার মনে একটু খটকা লাগে। সুনিতা তার বাবার জন্য পানি আনতে গেলে দেবা গিয়ে সুনিতার বাবার কাছে সানির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। যদিও সুনিতার বাবা কিছুই বলে না, কিন্তু তার চেহারার ভাব দেখে বোঝা যাচ্ছিল সে সানিকে একেবারেই পছন্দ করে না। এরই মাঝে সুনিতা এসে বিশ্বর কথা মতো সেই রহস্যময় ফোন কলের ব্যাপারে দেবাকে জানায়, তবে সেই ব্যাপারে কোনো ডিটেলস পুলিশকে বলে না। সেখান থেকে বেরোনোর পর বিজয় সানি আর দিশার কল রেকর্ড বের করে ফেলে এবং সেখান থেকে তারা জানতে পারে যে দিশা এবং সানির মধ্যে প্রতিনিয়ত কন্ট্যাক্ট হতো। তাই তারা এই ব্যাপারে আরো বেশি জানার জন্য আগারওয়ালের বাড়িতে পৌঁছে যায় দিশার ওই বান্ধবীর সঙ্গে কথা বলতে। তারা মেয়েটাকে সানির ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটা জানায় সে সানি নামে কাউকে চেনে না। তখন পুলিশ দিশা আর সানির সমস্ত ডিটেলস বের করতে উঠে পড়ে লাগে। কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত ডিটেলস পেয়েও যায় এবং সেখান থেকে তারা সানি আর দিশার অ্যাফেয়ারের সম্পর্কে জানতে পারে। সেই সাথে দিশার অ্যাকাউন্ট থেকে সানির নামে বুক করা পুনের টিকিটের ব্যাপারটা এবং গত 6 মাসে দিশার সানির অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করার খবরটাও তারা জানতে পারে। পুলিশ তখন ধরে নেয় নিশ্চয়ই দিশা তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালানোর প্ল্যান করছিল। দেবা দ্রুত এই বিষয়টা সঞ্জয়কে ফোন করে জানিয়ে দেয়। যেহেতু এটা খুব হাই প্রোফাইল কেস, তাই সঞ্জয় তাকে খুব কেয়ারফুলি সবকিছু হ্যান্ডেল করতে বলে। পরদিন সকালে দেবা বিশ্বা আর সুনিতাকে থানায় ডেকে দিশা আর সানির অ্যাফেয়ারের ব্যাপারটা জানায়। বিশ্বরা তখন এমন একটা ভাব করে যেন তারা এই খবর শুনে আকাশ থেকে পড়েছে এবং তারা কোনোভাবেই এই ধোকাটা মেনে নিতে পারছে না। স্বাভাবিকভাবে এমনই একটা রিয়াকশন হওয়ার কথা ছিল, তাই দেবারও কোনো সন্দেহ হয় না। সে বিশ্বা আর সুনিতাকে জিজ্ঞেস করে যে তারা এখন এই কেসের কি করবে। তারা কি ওই দুজনকে খুঁজে বের করবে নাকি এখানেই সবকিছু ইতি টানবে। বিশ্বা এবং সুনিতা দুজনেই তখন কেসটা ক্লোজ করে দিতে বলে, কারণ তাদের ভালোবাসার মানুষরাই যখন তাদেরকে ছেড়ে চলে গেছে তখন আর তাদের পেছনে ছুটে কোনো লাভ নেই। দেবাও তখন তাদের কথা মতো কেসটা ক্লোজ করে দেয়। পুলিশের কাছ থেকে এই কথা শুনে নিচা প্রচণ্ড ক্ষেপে যায়। সে বাড়ি ফিরে তার বোনের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। তখন বিশ্বা দৌড়ে গিয়ে তাকে সামলায়। ফাইনালি বিশ্বা এখন চিন্তামুক্ত, তাই সে রিল্যাক্সে পুলের পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। কিন্তু তখনই হঠাৎ তার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে সেই দিনকার ফার্ম হাউসের কিছু ছবি পাঠানো হয়, যেদিন বিশ্বা সানিদের লাশ ফার্ম হাউসে দাফন করতে গিয়েছিল। ছবিগুলো দেখে বিশ্বর চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। সে তৎক্ষণাৎ ওই আননোন নাম্বারে ফোন করে জানতে পারে যে ওই লোকটা একজন কন্ট্রাক্ট কিলার, যাকে দিশা হায়ার করেছিল বিশ্বকে মারার জন্য, তাও আবার সেই একই দিনে যেদিন বিশ্বা দিশাকে মেরে ফেলেছে। এই কথা শুনে বিশ্বর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখনই ওই কিলার তাকে বলে, আমি জানি তোমার মাথায় এখন অনেক প্রশ্ন আছে, তবে সেগুলোর উত্তর পেতে হলে তোমাকে 2 কোটি টাকা দিতে হবে। এত টাকার কথা শুনে বিশ্বা হতবাক হয়ে যায়, কিন্তু কিলারের কথা মেনে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ ওই লোকটা বিশ্বর ব্যাপারেও সবকিছু জানত। তাই সে টাকা জোগাড় করার জন্য কিছু সময় চায়। কিলার তখন তাকে 10 দিনের সময় দেয় আর অ্যাডভান্স হিসেবে 50 লাখ টাকা দাবি করে, যা তাকে আগামীকালের মধ্যেই জোগাড় করতে হবে। বিশ্বা তাতেই রাজি হয়ে যায়। পরদিন অফিসে গিয়ে বিশ্বা তার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে আর্জেন্ট 50 লাখ টাকা চায়। এত বড় একটা অ্যামাউন্ট শুনে অ্যাকাউন্টেন্ট একটু অবাক হয়, তবে বিশ্বা এই ব্যাপারে তাকে কিছুই বলে না। বিকেলের মধ্যে টাকা জোগাড় করে সে ওই কিলারের বলা লোকেশনে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই কিলার এসে পৌঁছলে বিশ্বা তাকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ এই লোকটাই সেদিন রাতে তাকে গাড়ি সার্ভিসের জন্য সাহায্য করেছিল। তার কাছ থেকে বিশ্বা দিশার সমস্ত প্ল্যান সম্পর্কে জানতে পারে। আসলে বিশ্বর আচরণের পরিবর্তন দেখেই দিশা বুঝে গিয়েছিল যে বিশ্বা নিশ্চয়ই তার আর সানির রিলেশনের ব্যাপারে জেনে গেছে। সে দ্রুত বিষয়টা সানিকে জানালে সানি দিশাকে বলে বিশ্বকে ডিভোর্স দিয়ে তার অর্ধেক সম্পত্তি হাতিয়ে নিতে, যাতে তারা সারা জীবন হেসে খেলে চলতে পারে। কিন্তু দিশা তাতে রাজি হয় না। তার নজর ছিল বিশ্বর সম্পূর্ণ সম্পত্তির ওপর।
মূলত ওই সম্পত্তি হাতানোর জন্যই সে বিশ্বকে বিয়ে করেছিল। তাই সম্পূর্ণ সম্পত্তি নেওয়ার জন্যই সে আর সানি মিলে বিশ্বকে মারার প্ল্যান করে। ওই কিলার আগে থেকেই সানির পরিচিত ছিল, তাই তারা দুজন ওই কিলারের সঙ্গে দেখা করে বিশ্বকে মারার ডিল ফাইনাল করে ফেলে। কিলারের কথা মতোই তারা 17 তারিখ আগারওয়ালের বিয়েতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, মানে বের হতে চেয়েছিল আর কি। তাদের প্ল্যান ছিল যে দিশা বাড়ি থেকে বেরোনোর সময় ওই কিলারের বাড়িতে ঢোকার ব্যবস্থা করে রাখবে এবং দিশা বেরিয়ে যাওয়া মাত্রই ওই কিলার ভেতরে ঢুকে বিশ্বকে মেরে ফেলবে। ওদিকে দিশা ঠিক সেই মুহূর্তেই রাস্তায় কারোর সঙ্গে ঝামেলা বাঁধাবে যাতে সে পুলিশের নজরে পড়ে। এতে করে নিশ্চিত হয়ে যাবে যে দিশা ওই মুহূর্তে বাড়ি থেকে অনেক দূরে ছিল, এতে তার উপর আর কোনো সন্দেহ আসবে না। তো সেই প্ল্যান অনুযায়ী দিশা সবকিছু সেট করে ফেলে ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন বিশ্বর বদলে উল্টো দিশাই খুন হয়ে যায়। আর এই বিষয়টা ওই কিলার আড়াল থেকে সব দেখে ফেলে। এরপর থেকে সে প্রতিনিয়ত বিশ্বর ওপর নজর রাখতে শুরু করে, আর এভাবেই সে বিশ্বর সমস্ত রহস্য সম্পর্কে জেনে যায়। আর এখন সেটার ভিত্তিতেই সে বিশ্বকে ব্ল্যাকমেল করছে। তো বিশ্বা তখন থেকে চুপচাপ টাকাগুলো দিয়ে দেয় আর তাকে সতর্ক করে দেয় যে এরপর থেকে যেন সে বিশ্বকে আর কোনো রকম বিরক্ত না করে। কিলার লোকটা তার কথা মেনে নেয়। সেখান থেকে অফিসে ফেরার সাথে সাথেই মনিকা এসে বিশ্বকে জানায় যে সুনিতা নামের কেউ অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। সেটা শুনে বিশ্বা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে তো সুনিতাকে কোনো রকম যোগাযোগ করতে নিষেধ করেছিল। এটা নিয়ে সে সুনিতার ওপর অনেক রাগারাগি করে। তাকে আলাদা করে নিয়ে গেলে সুনিতা তখন তাকে জানায় যে ওই কিলার সুনিতাকেও ফোন করে ব্ল্যাকমেল করছে। বিশ্বা তখন ওই লোকটাকে ফোন করে জেরা করতে শুরু করে যে টাকা পাওয়ার পরেও সে কেন এভাবে বিরক্ত করছে। কিলার তখন বলে, তোমার হিসেব তো তুমি করে দিয়েছ, এখন সুনিতার পালা। সে সুনিতার কাছেও ওই একই অ্যামাউন্ট দাবি করে, কিন্তু সমস্যা হলো সুনিতার কাছে তো আর এত টাকা নেই। তাই বিশ্বা তার হয়ে ওই টাকা জোগাড়ের দায়িত্ব নেয়। তবে বিশ্বা বুঝে গিয়েছিল এই ব্ল্যাকমেলার তাদেরকে এত সহজে ছাড়বে না। টাকা দেওয়ার পরেও হয়তো সে প্রতিনিয়ত তাদেরকে নানাভাবে ব্ল্যাকমেল করতে থাকবে। তাই সে ওই কিলারকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয় যাতে তাদের কোনো রকম ভয় না থাকে। সে এই ব্যাপারে সুনিতার কাছে সাহায্য চাইলে সুনিতা প্রথমে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে বিশ্বাস জোরাজুরিতে সে রাজি হতে বাধ্য হয়। সেই রাতে বাড়ি ফিরে বিশ্বা দিশার সমস্ত ছবিগুলো আগুনে পুড়িয়ে দেয়। এমন সময় নিশা সেখানে আসলে বিশ্বা তাকে জিজ্ঞেস করে, কে এই সানি? দিশার সঙ্গে তার পরিচয় কি করে হলো? তখন নিশা জানায় যে অ্যারোবিক্স ক্লাস থেকেই দিশার সঙ্গে সানির পরিচয় হয়েছিল এবং সেখান থেকেই তাদের সম্পর্ক হয়। কিন্তু পরবর্তীতে দিশা যখন জানতে পারে যে সানির আরো অনেক মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে, তখন সে সানির সঙ্গে ব্রেকআপ করে নেয়। এরই মাঝে তাদের বাবা বিষয়টা জেনে গেলে তারা অন্য শহরে শিফট হয়ে যায়, আর সেখানেই দিশার সঙ্গে বিশ্বর পরিচয় হয়। নিশা কখনো ভাবতেও পারেনি সানি আর দিশার সম্পর্ক এত দূর গড়িয়ে যাবে। নিজের বোনের প্রতি এক অদ্ভুত ঘৃণা তৈরি হয়েছিল নিশার মনে। যাই হোক, পরদিন বিশ্বা প্রথমে এক লোকাল অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে একটা পিস্তল কিনতে যায়। তবে সেখানে যাওয়ার পর লোকটা বুঝতে পারে বিশ্বর পক্ষে আর যাই হোক গুলি চালানো সম্ভব না। তাই সে বিশ্বকে একটা ডায়নামাইট দিয়ে দেয়, যেটাতে টাইমার সেট করে দিলেই সময় মতো সেটা ব্লাস্ট হয়ে যাবে, আর তার কোনো চিহ্নও পুলিশ ধরতে পারবে না। আর যদি কোনো রকম ঝামেলা হয় তাহলে ওই বম ডিফিউজ করার উপায়টাও তাকে বলে দেয়। বিশ্বা তখন তার কাছ থেকে বমটা কিনে নিয়ে টাকা সহ সুনিতাকে নিয়ে পৌঁছে যায় ওই কিলারের বলা লোকেশনে। কিলার সেখানে আসার পর সুনিতা তাকে কথায় কথায় গাড়ি থেকে দূরে নিয়ে যায়, আর সেই সুযোগে সুনিতার গাড়িতে লুকিয়ে থাকা বিশ্বা খুব কৌশলে বমটা অ্যাক্টিভ করে ওই কিলারের গাড়ির সিটের নিচে রেখে দেয়। তারপর তারা প্ল্যান অনুযায়ী যে যার রাস্তায় রওনা হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়ে কিছু দূর যেতে না যেতেই হঠাৎ সুনিতার গাড়িতে একটু প্রবলেম দেখা দেয়, আর ঠিক সেই মুহূর্তেই ওই কিলারও তাদের গাড়ির খুব কাছাকাছি চলে আসে। সে সুনিতাকে সাহায্য করতে চাইলে সুনিতা তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ বমটা ফাটতে আর বেশি সময় বাকি ছিল না। ওদিকে খুনিও তাকে সাহায্য করার জন্য জোর দিতে থাকে। তখন আর কোনো উপায় না পেয়ে বিশ্বর কথা মতো সুনিতা ওই কিলারের গাড়িতে উঠে পড়ে, যাতে সে কৌশলে বমটা বের করে ডিফিউজ করে দিতে পারে। যাওয়ার পথে ওই কিলার গাড়িটা থামিয়ে বাইরে গেলেই সুনিতা অনেক কষ্টে সেই বমটা খুঁজে বের করে, কিন্তু সেটা ডিফিউজ করার আগেই কিলার আবার ফিরে আসে। সুনিতা তখন বমটা নিজের কাছেই লুকিয়ে ফেলে এবং খুব কষ্টে ওই কিলারের চোখকে ফাঁকে দিয়ে সেটা ডিফিউজ করতে সফল হয়। এরপর সামনে একটা মেকানিকের দোকান দেখে সে গাড়ি থেকে নেমে পড়ে। ওই কিলার সেখান থেকে চলে যাওয়ার পর বিশ্বা কোনো রকমে গাড়িটা নিয়ে মেকানিক শপ পর্যন্ত এগিয়ে আসে। গাড়ি ঠিক করে তারা সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তাদের দুজনের কাছে থানা থেকে কল আসে এবং তাদেরকে জানানো হয় যে ফার্ম হাউসে দিশা এবং সানির লাশ পাওয়া গেছে। বিশ্বরা এই কথা শুনে একেবারেই হতভম্ব হয়ে যায়। তারা পুলিশের কথা মতো মর্গে পৌঁছে যায় লাশ শনাক্ত করার জন্য। সেখানে গিয়ে দিশা আর সানির লাশ দেখে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে এই লাশ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে এই কেসটা নতুন মোড় নেয় এবং দেবা এই জোড়া মৃত্যুর রহস্য খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগে। বিশ্বর ফার্ম হাউসের লাশ খুঁজে পাওয়াতে দেবা বিশ্বকে সন্দেহ করছিল। অন্যদিকে বিজয়ের মনে হচ্ছিল নিশ্চয়ই খুনি বিশ্বকে ফাঁসানোর জন্যই তার ফার্ম হাউসে লাশগুলো রেখেছে।
কিন্তু দেবার মনে হচ্ছিল নিশ্চয়ই বিশ্বাস সানি আর দিশার অ্যাফেয়ার সম্পর্কে জেনে গিয়েছিল, আর তাই সেই কাজটা করেছে। তো আসল সত্যিটা জানার জন্য তারা বিশ্বর উপর নজর রাখতে শুরু করে। সেই সাথে তারা নিশা এবং বিশ্বর অফিসের সবাইকে ডেকে এনে একে একে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কারো কাছ থেকেই বিশেষ কোনো ক্লু পায় না। সবশেষে তারা ফার্ম হাউসের সামনে থাকা ওই পানের দোকানদারকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে ইঞ্জিনিয়ার সেজে ফার্ম হাউসে আসা সুনিতার ব্যাপারেও জানতে পারে। লোকটা সুনিতাকে আইডেন্টিফাইও করে। তখন দেবা সুনিতাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সুনিতা কোনোভাবেই তার মুখ খোলে না। তার একটাই কথা, সে কখনোই ফার্ম হাউসে যায়নি এবং সেও ওই পানওয়ালাকে চেনে না। দেবা তখন সুনিতাকে আইডেন্টিফাই করার জন্য ওই দোকানদারকে নিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তেই আসল ইঞ্জিনিয়ার মেয়েটাও সেখানে পৌঁছে যায়। সে পুলিশকে জানায় যে সে ওই দিন সাইট ইন্সপেকশনের জন্য ফার্ম হাউসে গিয়েছিল। দোকানদার লোকটা তখন ওই দুইজনের মধ্যে কনফিউজড হয়ে যায়, কারণ এমনিতেও সে চোখে ঠিকঠাক দেখতে পায় না। তার উপর আবার সুনিতার চেহারাটাও সেদিন ঢাকা ছিল। এতে দেবা বিরক্ত হয়ে লোকটাকে থানা থেকে বের করে দেয়, আর সেই সাথে সুনিতাকেও ছেড়ে দেয়। কিন্তু সুনিতার ওপর তার সন্দেহটা কাটে না। এরপর তারা চলে যায় মনিকার সঙ্গে দেখা করতে। তারা মনিকাকে সুনিতার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে মেয়েটা কখনো বিশ্বাস সঙ্গে দেখা করতে অফিসে এসেছে কিনা। মনিকা তখন পুলিশকে জানায় যে সে সুনিতাকে কখনোই দেখেনি, কিন্তু সমস্যা হলো বিল্ডিং এর ওয়াচম্যান পুলিশকে বলেছিল যে সে ওই মেয়েটাকে অফিসে আসতে দেখেছে। তবুও মনিকা বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমার সঙ্গে দেখা না করে কেউই বিশ্বাস স্যারের সঙ্গে দেখা করতে পারে না, আর এই মেয়েটাকে আমি কখনোই দেখিনি। দেবা সেটা শুনে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো মনিকা তো ওই দিন নিজেই সুনিতাকে দেখেছিল, তারপরেও সে কেন মিথ্যে কথা বলছে? তখনই দেখা যায় পুলিশ মনিকার বাড়িতে পৌঁছানোর আগেই বিশ্বাস সেখানে পৌঁছে গিয়েছিল। সে খুব ভালো করেই জানতো মনিকা তার প্রতি দুর্বল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই সে মনিকাকে পুলিশের কাছে মিথ্যে স্টেটমেন্ট দিতে রাজি করিয়ে ফেলে। এদিকে দিশার পোস্টমর্টম রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সময় এবং অন্যান্য ডিটেলস যাচাই বাছাই করে দেবা বুঝতে পারে দিশার খুন শহরের মধ্যেই হয়েছে। তারপর তাকে ফার্ম হাউসে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে। এদিকে এই সব বিষয় নিয়ে সুনিতা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সোজা চলে যায় বিশ্বর বাড়িতে। তাকে বাড়িতে দেখে বিশ্বা নিজেও বেশ ঘাবড়ে যায়। এরপর সুনিতা যখন থানার বিষয়গুলো তাকে খুলে বলে তখন বিশ্বা আরো বেশি টেনশনে পড়ে যায়। তবে সে বেশি কিছু বলার আগেই হঠাৎ মনিকা তার বাড়ির সামনে এসে তাকে ফোন করতে শুরু করে। সে ভেতরে আসার জন্য জোর দিচ্ছিল, কিন্তু বিশ্বা তাকে মানা করে দেয়, কারণ মনিকা যদি ভেতরে এসে সুনিতাকে দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তাই বিশ্বা মনিকাকে নিশার বাহানা দিয়ে বাইরে আটকে রাখে, আর সুনিতাকে বলে বিশ্বা বেরিয়ে যাওয়ার পর সে যেন চুপিসারে বেরিয়ে যায়। এই বলে বিশ্বা দ্রুত বাইরে গিয়ে মনিকার গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সুনিতাও সেখান থেকে চুপিসারে বেরোচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ নিশাকে আসতে দেখে সুনিতা আড়াল লুকিয়ে পড়ে। তবে আসল সমস্যা তখন বাধে যখন নিশা বাড়িতে ঢোকা মাত্রই পুলিশও সার্চ ওয়ারেন্ট নিয়ে সেখানে পৌঁছে যায়। সুনিতা তখন কি করবে বুঝে উঠতে না পেরে দ্রুত বিশ্বকে ফোন করে বিষয়টা জানায়। বিশ্বা তখন মনিকার আড়ালে গিয়ে সুনিতাকে বলে, তুমি লুকিয়ে আগে আমার বেডরুমে চলে যাও, সেখানে আলমারিতে ডায়নামাইট রাখা আছে, ওটা ব্যাগে নিয়ে সাবধানে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। যদিও সুনিতা অনেক নার্ভাস ছিল, কিন্তু ওই মুহূর্তে বিশ্বর কথা মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই সে খুব কৌশলে বিশ্বর রুমে চলে যায় এবং সেখান থেকে ডায়নামাইটটা খুঁজে বের করে ব্যাগের ভেতর নিয়ে নেয়। কিন্তু রুম থেকে বেরোনোর আগেই পুলিশ সেখানে চলে আসে। সৌভাগ্যবশত সুনিতা সঠিক সময়ে আড়ালে লুকিয়ে পড়ায় পুলিশ তাকে দেখতে পায় না। এরপর সে খুব কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এরই মাঝে দেবা বিজয়কে ফোন করে দ্রুত অফিসে রিপোর্ট করতে বলে, তাই বিজয় তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা সঞ্জয়ের কাছে গিয়ে জানায় যে সমস্ত এভিডেন্স অনুযায়ী বিশ্বা অথবা সুনিতাই মেন কালপ্রিট হতে পারে। সেটা শুনে সঞ্জয় একটু অবাক হয়ে যায়, কারণ এটা অনেক হাই প্রোফাইল একটা কেস। তখন দেবা তাকে জানায় যে কাজটা ওরা নিজেরাও করতে পারে, আবার অন্য কাউকে দিয়েও করাতে পারে, কারণ রিসেন্টলি তারা প্রতিনিয়ত একটা আননোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করছে। এমনকি দিশা মারা যাওয়ার আগেও বেশ কয়েকবার ওই লোকের সঙ্গে কথা বলেছে। দেবা মূলত ওই কন্ট্রাক্ট কিলারের ব্যাপারে বলছিল। তবে লোকটার ব্যাপারে যেহেতু তাদের কাছে বিশেষ কোনো ইনফরমেশন ছিল না, তাই সঞ্জয়ের পারমিশন নিয়ে দেবা ওই লোকটাকে খোঁজার জন্য উঠে পড়ে লাগে। এরই মাঝে ওই কিলার তার গার্লফ্রেন্ডকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা নির্জন বাড়িতে আশ্রয় নেয় এবং সেখান থেকে বিশ্বকে ফোন করে টাকার জন্য প্রেশার দিতে থাকে। যদিও সে বিশ্বকে 10 দিনের সময় দিয়েছিল, কিন্তু দেবার কারণে সে আর কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তাই একদিনের মধ্যে সে বিশ্বকে বাকি টাকা দিয়ে দিতে বলে। সাথে হুমকিও দেয় যে সে যদি সময় মতো টাকা না দিতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হবে। ঘটনাক্রমে এবার পুলিশ কিলারের লোকেশন ট্রেস করতে সফল হয় এবং তৎক্ষণাৎ রওনা হয়ে যায় সেই জঙ্গলের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তারা ওই কিলারকে পাকড়াও করে ফেলে, কিন্তু তার গার্লফ্রেন্ড বাড়ির ভেতর থেকে সেটা দেখে পেছনের জানালা ভেঙে পালানোর চেষ্টা শুরু করে। সেই শব্দ শুনে পুলিশরা ভেতরে গিয়ে দেখে মেয়েটা ততক্ষণে পালিয়ে গেছে।
তারা যখন মেয়েটাকে ধরতে যায় তখন কিলারও সেই সুযোগে তার গার্ডে থাকা পুলিশের ওপর অ্যাটাক করে সেখান থেকে পালাতে শুরু করে। পুলিশরা তখন তাকে আটকানোর জন্য তার উপর গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে একজন পুলিশ এবং ওই কিলার দুজনেরই গুলি লাগে। তবে এত কিছুর পরেও সে পালিয়ে যেতে সফল হয়। তার কিছুক্ষণের মধ্যেই দেবা ওই কিলারের সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে যায়। তবে দিশা যে তার সঙ্গে কেন যোগাযোগ করেছিল সেটা এখনো তাদের অজানা, তাই তারা আগে সেই ইনফরমেশন খোঁজার চেষ্টা করে। ওদিকে ওই কিলার রাতের অন্ধকারে গিয়ে এক ডক্টরের বাড়িতে হামলা করে তাকে ভয় দেখিয়ে নিজের ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট শেষে সে ওই ডাক্তারের পরিবারকে খুন করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে পরদিন সকালে আকাশ জানতে পারে যে মনিকা কাউকে কিছু না জানিয়ে 50 লাখ টাকা উইথড্র করেছে। এটা নিয়ে আকাশের সঙ্গে মনিকার ঝগড়া হয়ে যায়। মনিকা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে টাকার ব্যাপারে বিশ্বাস সবকিছুই জানে, কিন্তু আকাশ সেটা বিশ্বাস করতে চায় না। সেই মুহূর্তে বিশ্বা গিয়ে আকাশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকাশ ভাবে বিশ্বা হয়তো মনিকার সাইড নিয়ে কথা বলছে, তাই সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। রাতে বিশ্বা যখন বাড়িতে বসে অফিসের কাজ করছিল তখনই হঠাৎ সেখানে ওই কিলার চলে আসে। সে নিশাকে একটা রুমের ভেতর আটকে রেখে বিশ্বাকে জেরা করতে শুরু করে যে সে কেন পুলিশকে তার ব্যাপারে ইনফর্ম করেছে। বিশ্বা তখন তাকে বোঝায় যে সে পুলিশকে কিছুই জানায়নি, বরং সে তো কিলারকে দেওয়ার জন্য টাকা জোগাড়ে ব্যস্ত। তাছাড়া সে কিলারের ব্যাপারে খবর দিয়ে নিজেকে কেন বিপদে ফেলবে। অনেক বোঝানোর পর কিলার লোকটা শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিশ্বা নিশাকে রুম থেকে বের করা মাত্রই নিশা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। তবে বিশ্বা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু বলে আমাকে একদিনের সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। নিশাও তখন আর কথা বাড়ায় না। পরদিন বিশ্বা সকাল সকাল ব্যাংকে চলে যায় টাকা উইথড্র করার জন্য। তবে এত বড় অ্যামাউন্ট দেওয়ার জন্য ম্যানেজার হায়ার অথরিটির পারমিশন নিতে চায়। সে বিশ্বাকে অপেক্ষা করতে বলে ভেতরে যায় পারমিশন নেওয়ার জন্য। তবে সে আসলে হায়ার অথরিটির কাছে নয়, বরং ভেতরে অপেক্ষা করতে থাকা বিজয়ের কাছে গিয়েছিল বিষয়টা জানানোর জন্য। শুরু থেকেই দেবার সন্দেহ ছিল যে বিশ্বা হয়তো ওই কিলারকে দেওয়ার জন্য টাকা নিতে আসবে, আর তাই সে আগে থেকেই বিজয়কে সেখানে পাঠিয়ে দিয়েছিল। তো বিজয় টাকার ব্যাগের মধ্যে একটা ট্র্যাকার লুকিয়ে সেটা বিশ্বার কাছে পৌঁছে দেয়, কিন্তু বিশ্বা টাকার ব্যাগ নিয়ে ম্যানেজারের রুম থেকে বেরিয়ে পানি খেতে যায়। তখন ভুলবশত সেখানে থাকা একটা ব্যাগের সঙ্গে তার ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে যায়, আর বিশ্বা ওই দ্বিতীয় ব্যাগটা নিয়ে কিলারের সঙ্গে দেখা করতে রওনা হয়। ব্যাংক থেকে বেরোনোর সময় হঠাৎ নিশা তাকে দেখে ফেলে এবং সে বারবার বিশ্বাকে ডাকতে থাকে, কিন্তু বিশ্বা সেটা খেয়াল করে না। তাই নিশাও তাকে ফলো করতে শুরু করে। এমন সময় দেখা যায় সুনিতা ওই ব্যাংকে বসে অপেক্ষা করছিল। সে বিশ্বার ওই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে অন্য রাস্তা দিয়ে রওনা হয়ে যায়। আসলে সুনিতার ব্যাংকে যাওয়া এবং ওই ব্যাগ এক্সচেঞ্জ করা পুরোটাই বিশ্বার প্ল্যান ছিল। সে জানতো পুলিশ তাকে ফলো করবে, তাই সে সুনিতাকে ব্যাকআপ হিসেবে রেখেছিল। তো বিশ্বা যখন ব্যাংক থেকে রওনা হয় তখন বিজয় তাকে ফলো করতে থাকে। ওদিকে দেবারও ওই ট্র্যাকারটাকে ফলো করতে গিয়ে দেখে সেটা অন্য কোথাও যাচ্ছে। ব্যাপারটা দেবার কাছে একটু অদ্ভুত লাগে, তাই সে অন্য একটা টিমকে পাঠিয়ে দেয় ওই ট্র্যাকারটাকে ফলো করার জন্য। তারা ওই ট্র্যাকারটা ফলো করতে করতে প্রায় সুনিতার গাড়ির কাছে পৌঁছেই গিয়েছিল, কিন্তু তার আগেই সুনিতা ব্যাগ থেকে ওই ট্র্যাকারটা বের করে মিউনিসিপ্যালিটির একটা গাড়ির মধ্যে ফেলে দেয়। পুলিশরা তখন কনফিউজড হয়ে ওই গাড়িটা ফলো করতে শুরু করে। এতে করে সুনিতা পুলিশের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে নিশা বিশ্বাকে ফলো করতে করতে মাঝ রাস্তায় গিয়ে তার পথ আটকায়। সে বিশ্বাকে জিজ্ঞেস করে সে আসলে কি করতে চাচ্ছে। তখন বিশ্বা বলে দিশার খুনের একটা রহস্য আছে, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু তোমাকে খুলে বলবো। বিজয় আড়াল থেকে এই সব কিছু দেখছিল এবং সে এই বিষয়টা দেবাকে ফোন করে জানিয়ে দেয়। এরপর নিশা চলে গেলে বিজয় আবারও বিশ্বাকে ফলো করতে শুরু করে। এমন সময় হঠাৎ ওই কিলার খুব কৌশলে বিজয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে করে বিশ্বা বিজয়ের হাতছাড়া হয়ে যায়। এরপর ওই কিলার বিশ্বার কাছে গিয়ে টাকা চাইলে বিশ্বা জানায় যে সেটা সুনিতার কাছে আছে, কিন্তু কিলার সেটা বিশ্বাস করতে চায় না। তাই সে বিশ্বাকে জোর করে ধরে নিয়ে যায় সুনিতার বাড়িতে। সেখানে যাওয়ার পর সুনিতা তাকে সেই টাকার ব্যাগটা বের করে দেয়, কিন্তু টাকা পাওয়া সত্ত্বেও কিলার তাদেরকে এভিডেন্স দিতে চায় না। তখন সুনিতা ওই কিলারকে গান পয়েন্টে নিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে সুনিতার কাছে গান কোথা থেকে এলো। আসলে এই সব কিছু বিশ্বার প্ল্যান ছিল। সে আগে থেকেই সুনিতাকে একটা গান দিয়ে রেখেছিল যাতে কিলার এখানে আসা মাত্রই সুনিতা তাকে মেরে ফেলতে পারে। যাই হোক, কিলার মৃত্যুর ভয়ে তখন এভিডেন্সের পেন ড্রাইভ বের করে দেয়, কিন্তু বিশ্বা তারপরেও সুনিতাকে বলে ওই কিলারকে মেরে ফেলতে, কারণ কিলার মরে গেলে তাদের সমস্ত ঝামেলা মিটে যাবে। কিলার সেটা শুনে বেশ ভয় পেয়ে যায়। সে সুনিতাকে বলে তুমি বিশ্বর কথায় কান দিও না, ও তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ও তোমাকে গুলি চালানোর কথা বলছে যাতে তুমি পুলিশের কাছে ফেসে যাও। এমনকি ওই দিন ফার্মে বিশ্বা ইচ্ছা করে তোমার মোবাইলটা ফেলে এসেছিল যাতে পরদিন তোমাকে আবার মোবাইল খুঁজতে ওই ফার্ম হাউসে পাঠাতে পারে, আর তুমি পুলিশের সন্দেহের তালিকায় চলে আসো। বিশ্বা তখন সুনিতাকে বোঝায় যে ওই কিলার মিথ্যে বলছে। সে সুনিতাকে কনফিউজড করার চেষ্টা করছে। সত্যি বলতে সুনিতা বেশ কনফিউজড হয়েও গিয়েছিল। ঠিক তখনই ওই কিলার বিশ্বার উপর অ্যাটাক করে দেয়।
দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এবং একটা পর্যায়ে বিশওয়া ওই কিলারকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং তারা এসে বিশওয়া আর সুনিতাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দেবা বিশওয়ার কোনো কথা শুনতে রাজি ছিল না, কিন্তু তবুও বিশওয়া তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কথাগুলো শুনতে রাজি করিয়ে ফেলে এবং তারপর এক নতুন গল্প দেবার সামনে প্রেজেন্ট করে। সে দেবাকে জানায় যে সানির সঙ্গে দিশার সম্পর্ক ছিল এবং সেই সুযোগ নিয়ে সানি একটা সময় দিশার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ক্যাপচার করে ফেলেছিল। পরবর্তীতে যখন দিশা সানির সঙ্গে ব্রেকআপ করে নেয় তখন সানি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দিশারা ওই শহর ছেড়ে দেয়। এরপর তার সঙ্গে বিশওয়ার পরিচয় হয় এবং একটা পর্যায়ে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু কিছুদিন পর হঠাৎ সানি আবার তাদের জীবনে ফিরে আসে। সে দিশাকে আবারও ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করতে থাকে। দিশাও নিজের সম্মান রক্ষার জন্য সবার আড়ালে তাকে টাকা দিতে থাকে, কিন্তু সানি তাতেও শান্ত হয় না। সে দিশার সঙ্গে গোপনে সময় কাটানোর জন্য তাকে জোর দিতে থাকে। দিশা তখন আর কোনো উপায় না পেয়ে সানিকে খুন করার জন্য একজন কন্ট্রাক্ট কিলার হায়ার করে। আর সেই কিলারের প্ল্যান অনুযায়ী তারা 17 তারিখ সানিকে নিয়ে পুনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাদের প্ল্যান ছিল রাস্তার পাশের জঙ্গলে কিলার তাদের জন্য অপেক্ষা করবে এবং সুযোগ বুঝে সে সানিকে মেরে ফেলবে। কিন্তু দুর্ভাগ্যবশত সানি আগে থেকেই সেটা টের পেয়ে যায় এবং কিলার তার উপর অ্যাটাক করার আগেই সে দিশাকে মারতে শুরু করে। এমন সময় কিলার সেখানে পৌঁছে গেলে সানি দিশাকে মেরে সেখান থেকে পালাতে শুরু করে। তবে সে বেশি দূর পালাতে পারে না। কিলার তাকে ধরে ফেলে এবং একটা পর্যায়ে তাকে মেরেও ফেলে। এরপর সে সানির কাছ থেকে ওই ভিডিও এবং ছবিগুলো কালেক্ট করে দুটো লাশ ফার্ম হাউসে নিয়ে গিয়ে দাফন করে দেয়। দেবা তখন বিশওয়াকে জিজ্ঞেস করে সে এত কিছু কি করে জানলো। তখন বিশওয়া বলে যে দিশাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানিয়ে পুলিশ যখন কেসটা ক্লোজ করে দিয়েছিল তখন ওই কিলার তাকে ফোন করে ব্ল্যাকমেল করতে শুরু করে। দেবা তখন জিজ্ঞেস করে তুমি এই বিষয়টা পুলিশকে জানাওনি কেন? তখন বিশওয়া বলে দিশা নিজের সম্মান রক্ষার জন্য নিজের জীবন বাজি ধরেছিল, তাই আমি পুলিশকে এই বিষয়টা জানিয়ে সেই আত্মত্যাগ বিফলে যেতে দিতে চাইনি। আমি চুপচাপ তার ডিমান্ড অনুযায়ী তাকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু তবুও সে আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করেনি। দেবা তখন তাকে জিজ্ঞেস করে কিলারকে মারার প্রয়োজন কি ছিল? তখন বিশওয়া বলে আমরা যখন কিলারকে টাকা দিচ্ছিলাম তখন সে হঠাৎ করেই সুনিতার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তাকে বাঁচাতে গিয়েই মারামারির একটা পর্যায়ে আমার হাত থেকে অ্যাক্সিডেন্টালি গুলিটা বেরিয়ে যায়। বিশওয়ার কাছ থেকে সবকিছু শোনার পর দেবা সুনিতাকে ডেকে পাঠায়। বিশওয়া সুনিতার সঙ্গে কথার মিল রেখে সব স্টেটমেন্ট দেয়। দেবা তখন তাকে জিজ্ঞেস করে সে কেন বিশওয়াকে সাহায্য করেছে। তখন সুনিতা বলে আমি সানিকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর চরিত্র মোটেও ভালো ছিল না। ও শুধু দিশাকেই নয় আরও অনেক মেয়েকেই এভাবে হ্যারাস করত। আমি ওকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টোও আমার অসুস্থ বাবাকে নিয়ে আমাকে হুমকি দিত। একটা সময় আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাই আর সিদ্ধান্ত নেই এর বিহিত আমাকে করতেই হবে। আর তখনই এই সমস্ত ঘটনা ঘটে আর বিশওয়ার সঙ্গে আমার পরিচয় হয়। বিশওয়া নিজের স্ত্রীর সম্মান রক্ষার জন্য আমার কাছে সাহায্য চেয়েছিল। স্ত্রীর প্রতি বিশওয়ার ভালোবাসা দেখে আমিও তাকে সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিলাম। সেটা শুনে দেবা আর কথা বাড়ায় না। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণ হয়ে যায় যে বিশওয়ার ওই কিলারকে খুন করাটা সেলফ ডিফেন্স ছিল। তাই তাকে 1 বছর এবং সুনিতাকে সাহায্য করার জন্য 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কেস শেষ করে দেবা বাড়ি ফিরে দেখে তার ওয়াইফ এক পণ্ডিতের সঙ্গে বাস্তু নিয়ে কথা বলছে। প্রথমে দেবা বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু পরক্ষণেই দেবার মনে পড়ে যায় যে ওই ইঞ্জিনিয়ার মেয়েটা তাকে বলেছিল বাস্তুদোষ থাকা সত্ত্বেও বিশওয়া লাস্ট মিনিটে ফার্ম হাউসের পুলের ডিরেকশন চেঞ্জ করেছিল। দেবা তৎক্ষণাৎ অফিসে গিয়ে কেস ফাইলগুলো আবার চেক করে বুঝতে পারে বিশওয়া ইচ্ছে করেই পুলের ডিরেকশন চেঞ্জ করেছিল যাতে ওই লাশগুলো পুলিশের সামনে না আসে। তখন সে বিজয়কে অর্ডার দেয় বিশওয়া জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। 1 বছর পর বিশওয়া জেল থেকে ছাড়া পেয়ে সবার আগে যায় সুনিতার সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে সুনিতারা 6 মাস আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা কেউ জানে না। আসলে গত কয়েক মাসের ঘটনায় সুনিতা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই তারা ওই শহর থেকে দূরে চলে যায়। তো সেখান থেকে বেরিয়ে অফিসে গিয়ে আকাশের সঙ্গে দেখা করে বিশওয়া। বিশওয়ার অবর্তমানে আকাশই অফিসের সমস্ত দায়িত্ব সামলেছে। এতদিন পর বিশওয়াকে দেখে তারা সবাই অনেক খুশি হয়। এরপর বিশওয়া চলে যায় মনিকার সঙ্গে তার বাড়িতে দেখা করতে। সে মনিকার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চাচ্ছিল, আর এতে মনিকাও অনেক খুশি ছিল। কিন্তু সেখান থেকে বেরোনো মাত্রই হঠাৎ বিশওয়ার উপর কেউ একজন অ্যাটাক করে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। লোকটা আর কেউ নয়, বরং সেই কিলারের গার্লফ্রেন্ড ছিল। সে বিশওয়ার উপর নির্মমভাবে টর্চার করতে শুরু করে, যেটা কিনা আমরা গল্পের একদম শুরুতে রেখেছিলাম। তবে শেষমেশ বিশওয়া তাকে মেরে সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয়। তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পক্ষে ঠিকঠাক হাঁটাও সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই সেখানে সুনিতা গাড়ি নিয়ে চলে আসে। তাকে দেখে বিশওয়া ভীষণ অবাক হয়। সে সুনিতাকে জানায় যে তাদের ভয় পাওয়ার শেষ কারণটাও এখন ধ্বংস হয়ে গেছে
সেটা শুনে সুনিতা খুব খুশি হয়। বিশ্বর অবস্থা খারাপ দেখে সে দ্রুত গাড়ি থেকে ফার্স্ট এইড বক্স এনে তার ট্রিটমেন্ট করে। এরপর বিশ্বা সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই ফার্স্ট এইড কিটটা সুনিতা তাকে দিয়ে দেয়, যাতে প্রয়োজন পড়লে বিশ্বা সেটা ব্যবহার করতে পারে। তবে বিশ্বা সেখান থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ এক ভয়ঙ্কর ব্লাস্টে সে মারা যায়। আসলে সুনিতা ওই মেডিকেল কিটের মধ্যে বিশ্বর দেওয়া ওই ডায়নামাইটটা রেখে দিয়েছিল, যাতে বিশ্বা মারা যায়, আর সেই সাথে সুনিতার ধরা পড়ার সমস্ত কারণ আজীবনের জন্য শেষ হয়ে যায়। ফাইনালি সুনিতা এখন মুক্ত বাতাসে নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়, আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে অনেকদিন পর আসলে একটা ভালো থ্রিলার গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার কাছে তো গল্পটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।